আসসালামু আলাইকুম। আমরা বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথমে ভেক্টর দিয়ে শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড ২০১৭ সালে একটা ২০১৭ সালে একটা কোশ্চেন এসছে। এটা একটু ভুল হয়েছে আরকি। ২০১৭ সালের কোশ্চেন। এখানে বলছে কি? বলছে যে তোমার A সমান একটা ভেক্টর, B সমান একটা ভেক্টর, C সমান একটা ভেক্টর দেওয়া আছে এবং D সমান একটা ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে? ৩ টা ভেক্টর দেওয়া আছে। এখন এই ৩ টা ভেক্টর থেকে আমাদের কিছু মান বের করতে বলেছে। ১ নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে অ্যা A ভেক্টর মানে A বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, B বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং AB ভেক্টর নির্ণয় করতে বলেছে। এখানে ভেক্টরের মানটাই মানে ভেক্টরটাই নির্ণয় করতে হবে আর অন্য কিছু করতে হবে না। আচ্ছা, এখানে বলছে B এবং C যে ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ ৪৫ ডিগ্রি যদি হয় তাহলে P এর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে কোনো একটা P আছে। তার মানে C র একটা P ছিল। যেহেতু এটা P ছিল সেই P এর মানটা এখানে বের করতে বলেছে। ঠিক আছে? তারপর বলছে A আর D যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। এটা ছিল প্রশ্ন। তো আমরা এই প্রশ্নগুলো ক, খ, গ আলাদা করে আমরা সলভ করব। যেটা প্রথমত আমরা ক নাম্বারটা সলভ করি। এখানে বলছে যে A এর অবস্থান ভেক্টর মানে A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। তাহলে AB নির্ণয় করতে হবে। তো আমরা এটা খুব সহজেই সমাধান করতে পারি। ঠিক আছে? এটা খুবই সহজেই আমরা সমাধান করতে পারি। ঠিক আছে? এটি দেখি কিভাবে সমাধান করা যায়। সলিউশন। আমরা জানি যে AB সমান OA মাইনাস OB। আসলে OA এবং OB টা কি আসলে? OA হচ্ছে A বিন্দুর অবস্থান ভেক্টর। OA A বিন্দুর অবস্থান ভেক্টর। তো A বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? যে অবস্থান ভেক্টর যে বিন্দু দেওয়া থাকে এই প্রথম স্থানাঙ্ককে I মানে I দ্বারা, দ্বিতীয় মানটাকে J দ্বারা, তৃতীয়টাকে K দ্বারা গুণ করলেই আমরা OA পাবো। অর্থাৎ এটা হচ্ছে 2I, তারপরে বলছি কত? -3J, তারপরে কত? +K এবং OB কি? OB হচ্ছে B বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখন B বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে পাবো? যে এটার সাথে I গুণ করতে হবে। তাহলে -I এটার সাথে কি গুণ করতে হবে? J গুণ করতে হবে। তাহলে 0 × J আর এটার সাথে কি গুণ করতে হবে? K গুণ করতে হবে। তাহলে 4K। তাহলে আমরা OA এবং OB পাইলাম। এবং জাস্ট এটা বিয়োগ করে দিলেই হবে। তাহলে OA ভেক্টরটা হচ্ছে এইটা। তাহলে কত হচ্ছে? 2I -3J +K ভেক্টর। মাইনাস OB কত? OB হচ্ছে এইটা -I, তারপরে +0 × J +4K। ঠিক আছে? যদি আমরা এটা বিয়োগ করে দেই তাহলে ক্যালকুলেশন কত পাই? এই যে +2 থেকে মাইনাস আছে +I, তার মানে যোগ করলে হবে 3I, এখানে -3J, এখানে 0, তার মানে -3J, এখানে কত হচ্ছে? +K, একটা K, আর এখানে প্লাসে মাইনাসে -4K, বিয়োগ করলে পাচ্ছি -3K। এটাই নির্ণয় অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা ক নাম্বারটা সমাধান করলাম। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে প্রায়ই আসে। এবার আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বর সমাধান। এখানে বলেছে কি? যে B ও C এর মধ্যবর্তী কোণ ৪৫ ডিগ্রি হলে P এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? প্রশ্নটা খুবই ইম্পোর্টেন্ট পরীক্ষার জন্য। অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। আচ্ছা, এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এখানে বলি প্রথমত এখান থেকে একটা জিনিস আমরা দেখি যে কিভাবে করব এটা সেটা। এখানে বলছে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে আমাদের নরমালি কি জানি আসলে আমরা? তো আমরা মধ্যবর্তী কোণ সংক্রান্ত যেকোনো জিনিসের ক্ষেত্রে আমরা জানি A ডট B এর ফর্মুলাটা মাথায় আসে। যে A ডট B ইজ ইকুয়াল টু আমরা জানি যে AB cos থিটা, অর্থাৎ A এর মান এবং B এর মান এবং cos এর পরে এই ২ টার মধ্যবর্তী কোণ, অর্থাৎ মধ্যবর্তী কোণ যেহেতু এখানে দেওয়া আছে, এই ২ টার ভেক্টর মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তার মানে থিটার মানটা এখানে আমাদের দেওয়া আছে। থিটা মানটা দেওয়া আছে এবং আমরা ডট গুণটা নির্ণয় করতে পারি। A এর মান এবং B এর মান আলাদা করে নির্ণয় করতে পারি। তাহলে খুবই সহজেই আমরা P এর মানটা বের করতে পারব। তার মানে আমরা এখান থেকে ব্যবহার করব কি? ডট গুণনের সূত্রটা আমরা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা আমরা জানি আমরা জানি এখানে কোন ভেক্টরের কথা বলেছে? B ভেক্টর আর C ভেক্টর। তাহলে আমরা জানি B ভেক্টর ডট C ভেক্টর ইজ ইকুয়াল টু B ভেক্টরের মান ইনটু C ভেক্টরের মান
ইন্টু কজ, এদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে 45 ডিগ্রি, তার মানে এটাকে সমান হচ্ছে 45 ডিগ্রি আমি বসালাম, ঠিক আছে এটা। তাহলে এখন আমরা এই মানগুলো একটু বসাই। বি ডট সি, বি ডট সি আমরা খুব সহজেই বের করতে পারি। তো বি ডট সি বের করবো কি করে? আমরা ডট গুণনের সূত্র জানি যে আয়ের সহগগুলো গুণ করতে হয়, জে এর সহগগুলো গুণ করতে হয়, কে এর সহগ গুণ করতে হয়। অর্থাৎ আমি মানে যদি ডট গুণ নির্ণয় করি বি মানে বি ডট সি, তাহলে এখানে বি এ আয়ের সহগ কত 1 ইন্টু এখানে বলছি সি এ, সি আয়ের সহগ কত 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস এবার বিতে জে এর সহগ কত -2, এখানে সিতে জে এর সহগ কত পি, প্লাস সিতে সিতে সরি এখানে বলছে যে জেতে এখানে কে নাই, 0 ইন্টু কে, কে না থাকলে 0 ইন্টু কে, এখানে বিতে কোনো কে ছিল না, তার মানে 0 ইন্টু কে, তাহলে এখানে কে এর সহগ হচ্ছে 2 আর এখানে কে এর সহগ 0, তার মানে 0, জাস্ট 0 ইন্টু 0 আর কি, না লিখলেও কোনো সমস্যা নেই, তাহলে এটা 0 ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি বি এর মান। তো মানটা আমরা মানের সূত্র আমরা জানি যে মানের সূত্র কি রুট ওভার এই যে আয়ের সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। যদি আমি আয়ের সহগের স্কোয়ার করি তাহলে এটা 1 স্কোয়ার প্লাস জে এর সহগ যেহেতু -2, তার মানে -2 হোল স্কোয়ার, এভাবে লিখতে হয় ইন্টু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এটা কি মান, সি এর মান। তো সি এর মান কত? সি এর মান হচ্ছে রুট ওভার আয়ের সহগের স্কোয়ার, আয়ের সহগ কত আছে 1, তার মানে তার স্কোয়ার, এখানে হচ্ছে কত জে এর সহগ পি, তাহলে পি স্কোয়ার, তারপরে কি আছে এখানে আছে হচ্ছে মানে কে এর সহগ 2, তাহলে কত হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে ইন্টু আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে আছে কত cos 45 ডিগ্রি মান। তো cos 45 ডিগ্রি মান আমরা কত জানি? cos 45 ডিগ্রি মান জানি 1/√2, এটা আমরা জানি, ঠিক আছে এটা। যে আমরা আড়াআড়ি গুণ করে দেই, ক্যালকুলেশনটাকে সুন্দর করে করি, তাহলে কত হচ্ছে এটা দেখি একটু। এটা হচ্ছে শুধু 2, এটা হচ্ছে -2, সরি 1 1 1 গুণ করলে এদের হলো 1 -2p পাচ্ছি, ঠিক আছে। আর ওপাশে যে √2 ছিল এটাকে গুণ হয়ে যাবে, গুণ হলে কত হবে এত ইন্টু √2 ইজ ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করে এটা হচ্ছে √5, এখান থেকে পাচ্ছি √5 ইন্টু এটা কত পাচ্ছি √5 প্লাস পি স্কোয়ার, 5 প্লাস পি স্কোয়ার আমরা এটা পাচ্ছি, ঠিক আছে এটা। এখন যেহেতু রুটের ছড়াছড়ি এখানে অনেক বেশি রুট, তার মানে আমরা বর্গ করে দেব। যদি বর্গ করি তাহলে এটা আমরা কত পাই আসলে? বর্গ করলে পাই হচ্ছে এখানে 1 -2p হোল স্কোয়ার পাই ইজ ইকুয়াল টু এটা শুধু 2 পাই ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 5 এবং রুট ওভারটা কাটাকাটি করলে 5 প্লাস পি স্কোয়ার এটা পাই। ওকে, তাহলে এখান থেকে যদি গুণ করে দেই আমরা প্রথমত এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেই, তাহলে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab মানে 4p প্লাস কত হবে প্লাস হচ্ছে 4p স্কোয়ার, তাহলে প্লাস 4p স্কোয়ার ইন্টু 2 ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে 5 5 25, তারপরে কত প্লাস 5p স্কোয়ার, এটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে। এখানে আমরা যদি আমরা এটাকে একবারে ক্যালকুলেশন করে নেই তাহলে এখান থেকে পাচ্ছি 2 দ্বারা গুণ করে দেয় 2 মাইনাস 4 দুগুণে 8p প্লাস 4 দুগুণে 8p স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 প্লাস 5p স্কোয়ার। তাহলে আমরা যদি পি স্কোয়ারগুলোকে এক সাইডে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি? পি স্কোয়ারকে এক সাইডে ক্যালকুলেশন যদি করি আমরা এখান থেকে দেখছি কত, এখানে 8p স্কোয়ার আর 5p স্কোয়ার বাদ দিলে পাচ্ছি কত? বাদ দিলে পাচ্ছি হচ্ছে 3p স্কোয়ার, ঠিক আছে। কত পাচ্ছি? 3p স্কোয়ার, p পাচ্ছি শুধু -8p এবং এখানে পাচ্ছি কত? এখানে 25 যদি ওপাশে চলে যায় তাহলে পাচ্ছি -23 নাকি? -23, তাহলে পাচ্ছি কত? -23। তাহলে এটা একটা সুন্দর ইকুয়েশন। এখান থেকে যেহেতু এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, দেখতে পাচ্ছি উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না, এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা যে এই সূত্রটা আছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণ সমাধানের জন্য একটা সূত্র ব্যবহার করতাম আমরা যে x ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা ব্যবহার করতাম আমরা, সেটা এখানে ব্যবহার করব, ঠিক আছে। তাহলে অতএব আমরা পাচ্ছি কত? ইমপ্লাইজ p সমান মাইনাস বি মানে মাইনাস অফ -8 মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে -8 হোল স্কোয়ার মাইনাস 4ac, a মানে 3 আর c মানে কত? c মানে হচ্ছে -23। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে তাহলে কত? ডিভাইডেড বাই টুয়াইস a মানে কত? 3। তাহলে টোটালটা ক্যালকুলেশন আমরা যদি করি দেখি ক্যালকুলেশন করলে আমাদের কত আসে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে ক্যালকুলেশন করলে কত আসে, ঠিক আছে।
ক্যালকুলেশনটা করে নেই আমরা। ক্যালকুলেশন এখানে কি আছে এটা কত আসে এখানে হচ্ছে 8 স্কোয়ার মানে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 ইন্টু 23, ঠিক আছে, ইজ ইকুয়াল টু পাচ্ছি 2 রুট ওভার 85। তার মানে এখান থেকে পাচ্ছি পি ইজ ইকুয়ালস টু এটা পাচ্ছি 8 প্লাস মাইনাস 2 রুট ওভার 85 ডিভাইডেড বাই 3 দুগুণে 6। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে অ্যান্সারটা পাবো কত? পি সমান ওই যে উপরে অ্যান্সার দেওয়া আছে 4 প্লাস মাইনাস রুট ওভার 85 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 মানে হচ্ছে 3। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। অঙ্কটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমরা অবশ্যই খুব ভালো করে পড়ে পরীক্ষায় যাব। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী বি নাম্বারটা দেখলাম সুন্দর একটা প্রশ্ন। ঠিক আছে, এটা আমরা পরে সলভ করে ইনশাল্লাহ ইয়ে করে দেবো আর কি। আচ্ছা, সলভ করে পরীক্ষায় যাব। আচ্ছা, এখানে দেখছি এখানে ডি নাম্বার কোশ্চেন, সরি সি নাম্বার কোশ্চেনটা একটু সলভ করতে চাই। এখানে সি নাম্বার কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন, এটাও খুবই কমন একটা কোশ্চেন। বলছে যে এ ভেক্টর এবং ডি ভেক্টর, ঠিক আছে, এটা যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো সেটা বলেছে। আচ্ছা, এটা যে সমতলে অবস্থিত তার উপরে লম্ব একক ভেক্টর আমাদের কি করতে হবে, তারপর লম্ব একক ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা এবার কি করে নির্ণয় করব? আমরা জানি যে যদি এ একটা ভেক্টর হয় এবং বি একটা ভেক্টর হয়, তাহলে এদের সমতলের উপর একটা লম্ব ভেক্টর হচ্ছে এ ক্রস বি। এটা আমরা জানি যে সমতলের উপরে লম্ব ভেক্টর হচ্ছে কত? এ ক্রস বি। আমি যদি এটাই মনে করি যে এইটা হচ্ছে বোর্ডটা একটা সমতল, ঠিক আছে, সমতলের উপরে এই দুইটা ভেক্টর এদিকে কাজ করছে, তাহলে এই ভেক্টরটা এ ক্রস বিটা উপরে হয় মানে বোর্ডের ভিতরে ঢুকবে, নাহলে বোর্ড থেকে বাইরের দিকে আসবে। অর্থাৎ এটা কিন্তু এইরকম না, এটা এরকম না, আসলে এটা হচ্ছে এইরকম। ঠিক আছে, তাহলে ভেক্টরটা হচ্ছে সমতলের উপরে লম্ব, এ এবং বি দুইটার উপরেই লম্ব, অর্থাৎ এই দুইটা ভেক্টর অর্থাৎ এ ক্রস বি ভেক্টরটা এ এবং বি এই দুইটা ভেক্টরের উপরই লম্ব হয়। এটা আমরা আগে থেকে শিখেছি। আমরা যখন বোর্ড প্রশ্ন সমাধান করছি তারপরে আমি বেসিকটা বলে দিচ্ছি যে মানে এ এ ক্রস বি এই ভেক্টরটা এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। ঠিক আছে, এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব, দুইটা ভেক্টর। ঠিক আছে, এটা তাহলে এখন আমরা কি করব এখান থেকে, যেহেতু বলেছে যে এ এবং ডি, এখানে বলেছে এ এবং ডি যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা আসলে লম্ব ভেক্টরটাই আগে নির্ণয় করব, তারপরে তার একক ভেক্টরটা নির্ণয় করব। ঠিক আছে, যেহেতু এখানে এরকম বলেছে যে এখানে বলেছে এ আর ডি এর কথা বলেছে, এখানে কি বলেছে? এ আর ডি এর কথা বলেছে। যদি এ আর ডি এর কথা বলে তাহলে আমাকে এ আর ডি এর কাজ করতে হবে। তো যেহেতু আমাদের লম্ব ভেক্টরটা হচ্ছে মানে লম্ব ভেক্টরটা হচ্ছে এ ক্রস ডি, ঠিক আছে, লম্ব ভেক্টরটা হচ্ছে এ ক্রস ডি, সেক্ষেত্রে আমরা এটা কি পাবো? পাবো কি আসলে আমরা মানে বলতে পারি যে এ এবং ডি যে সমতলে অবস্থিত তার উপর লম্ব ভেক্টর। ঠিক আছে, আমরা সলিউশনটা একটু বলি। ঠিক আছে, অর্থাৎ এ ও ডি এর সমতলে এর সমতলের উপর সমতলের উপর লম্ব সমতলের উপরে লম্ব লম্ব ভেক্টর সমতলের উপর লম্ব ভেক্টর সমতল লম্ব ভেক্টর আসলে কোনটা? এই লম্ব ভেক্টরটা হচ্ছে এ ক্রস ডি এই ভেক্টরটা। ঠিক আছে, এ ক্রস ডি ভেক্টরটা হচ্ছে এটা সমতলের উপর লম্ব ভেক্টর। আচ্ছা, তাহলে এখন আমাদের আগে এ ক্রস ডিটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এ ক্রস ডিটা নির্ণয় করি, যে এ ক্রস ডিটা আমরা নির্ণয় করব কি করে? ঠিক আছে, এখন আমরা এ ক্রস ডি এর মানে ভেক্টরটা আগে নির্ণয় করি, যে এ ক্রস ডি কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, একটু দেখি। তো এ ভেক্টরটা কত? এ ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা কত বলছে এখানে হচ্ছে, এটা প্রথমত হচ্ছে যে আই জে এবং কে এভাবে নিতে হয়। ঠিক আছে, তারপরে মানে এ প্রথম ভেক্টরের সহগগুলো নিতে হয়। যদি প্রথমে এ ভেক্টর, তাহলে সহগগুলো নিতে হবে 2 3 -1। এখানে কত আছে? এটা হচ্ছে 1 -2, সরি এটা বি না, ডি, দুঃখিত, এটা হচ্ছে ডি। ডি এর সহগগুলো কত আছে বলি? ডি এর সহগ হচ্ছে 3, এটা হচ্ছে 3, তারপরে হচ্ছে -1 আর হচ্ছে কত +2 আছে। তো এটা তো আমরা খুবই সহজেই এটা নির্ণয় করা শিখেছি, অনেক আগে থেকেই এটা নির্ণয় করা শিখেছি। তারপরে এটা ভেক্টর মানে একটা ভেক্টরের সাহায্যেও নির্ণয় করা যায়।
ঠিক আছে? তাহলে কি করি আমরা? প্রথমত এই যে i নেই, তারপরে i বরাবর সারি বাদ দেই, কলাম বাদ দেই। ৩ দুগুণে ৬, ঠিক আছে? ৩ দুগুণে ৬ সূত্রের মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস, মানে ৩ দুগুণে ৬, সরি ৩ দুগুণে হচ্ছে ৬ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -1, ঠিক আছে? এটা হচ্ছে -1, তারপরে কত? জে এর আগে মাইনাস, তাহলে মাইনাস জে, তাহলে এই বরাবর বাদ, এই বরাবর বাদ, তাহলে ২ দুগুণে ৪ মাইনাসে মাইনাসে কত? +3, ঠিক আছে? তারপরে হচ্ছে প্লাস কে নিলাম, তারপরে কত হয় জানো? এই বরাবর বাদ দিই, এই বরাবর বাদ দিই, ২ -2 -9, ঠিক আছে? এটা তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, এখান থেকে পাচ্ছি কত? +5i পাচ্ছি, তারপরে কত পাচ্ছি? -7j পাচ্ছি, তারপরে -11k পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পাইলাম a ক্রস d ভেক্টর পাইলাম, ঠিক আছে? এবার আমরা a ক্রস d ভেক্টরের মানটা পাবো। তাহলে এখন আবার আমরা কি পাবো বলো তো? এবার আমরা এটার মান নির্ণয় করব, ঠিক আছে? আবার তাহলে a ক্রস d এটার যে একটা মান আছে, সেই মানটা আমরা নির্ণয় করব। যে এটার মডুলাসটা আমরা নির্ণয় করব। এটার মডুলাস কত হয়? তাহলে মডুলাসটা কত বের করি আমরা? যেহেতু একক ভেক্টরের মডুলাস লাগবে, তাহলে কত হয় বলো তো? এখানে হচ্ছে 5 স্কয়ার প্লাস -7 হোল স্কয়ার প্লাস -11 হোল স্কয়ার, ঠিক আছে? এইটা যদি আমরা এই ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা একটু দেখি ক্যালকুলেশনটা কত আসে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা আসলে আমাদের একটু করে লিখতে হবে। ক্যালকুলেশনটা করে লিখি, ঠিক আছে? কত হয় বলো? 25 প্লাস 49 প্লাস কত? রুট ওভার 25 প্লাস 49 প্লাস 121 ইজ ইকুয়ালস টু পাচ্ছি রুট ওভার 195। তো কত পাচ্ছি? রুট ওভার 195, ঠিক আছে? তাহলে আমরা এটার একক ভেক্টর নির্ণয় করতে চাই। কি করতে চাই? এটার একক ভেক্টর নির্ণয় করতে চাই। তো এটা একক ভেক্টর আমরা নির্ণয় করব কি করে আসলে, সেটা একটু দেখি। আমরা একক ভেক্টরের ডেফিনিশনটা নরমালি কি জানি, সেটা একটু দেখে ফেলবো, ঠিক আছে? তো নরমালি একক ভেক্টরের যে একক ভেক্টরের যে ডেফিনিশনটা, সেটা আমরা জানি যে কোনো একটা ভেক্টর, কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বলতে আমরা কি বুঝি আসলে? একক ভেক্টর মানে হচ্ছে, আমি ধরলাম যে একক ভেক্টর ইটা হয়, তাহলে ইটা ভেক্টর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওই ভেক্টর, যে ভেক্টরটা আমরা এখন প্লাস মাইনাস যে দুটা ভেক্টর ছিল আর কি। তো আমাদের মূল ভেক্টর কত ছিল? এটা ছিল এ আর এ ক্রস ডি। তাহলে এ ক্রস ডি ভেক্টর, এ ক্রস ডি ভেক্টর ডিভাইডেড বাই কত? এ ক্রস ডি ভেক্টরের যে মানটা সেটা, অর্থাৎ কোনো ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে একক ভেক্টর পাওয়া যায়। যেহেতু আমাকে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলেছে, তার মানে লম্ব একক ভেক্টর নির্ণয় করব। এই ভেক্টরটা যেটা নির্ণয় করেছিলাম, এই ভেক্টরটা হচ্ছে এটার উপর লম্ব ভেক্টর, আর লম্বের একক ভেক্টর নির্ণয় করছি, তাহলে একক ভেক্টর এটা দ্বারা প্রকাশ করা হলো। এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ক্রস ডি ডিভাইড বাই এ ক্রস ডি এর মান। তাহলে কত হচ্ছে একটু দেখি, প্লাস মাইনাস এখানে কত হয়? এ ক্রস ডি, তাহলে এ ক্রস ডি এর মানে ভ্যালু পেয়েছিলাম কত আমরা? 5i পেয়েছিলাম, তারপরে কত পেয়েছিলাম? -7j, তারপরে কত পেয়েছি? তারপর হচ্ছে -11k ডিভাইডেড বাই কত? রুট ওভার 195, ঠিক আছে? এটাই হচ্ছে নির্ণেয় অ্যান্সার। তাহলে আমরা এতক্ষণে সুন্দর করে একটা মানে একটা খুব গুরুত্বপূর্ণ সিকিউ সমাধান করে নিলাম, ঠিক আছে? আমরা অবশ্যই এটা পরীক্ষায় করে যাব, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। তো পরবর্তী প্রশ্নে আমাদের আছে কি, সেটা একটু দেখি। পরবর্তী প্রশ্নে আছে, এটা রাজশাহী বোর্ড 17 সালের কোশ্চেন। বলতেছে যে পি সমান এত, কি সমান এত, আর সমান এত দেওয়া আছে। বলছে পি বিন্দুগামী কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। মানে এইটাও ভেক্টর, এটাও কিন্তু ভেক্টর, হ্যাঁ, এইটাও ভেক্টর। তো এখন বলছে যে পি বিন্দুগামী এবং কিউ ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। এটা একদম আলাদা একটা প্রবলেম, ঠিক আছে? এটা আমরা একটু জানবো। তো যেহেতু আমরা প্রশ্ন সলভের ক্লাস করছি, তার মানে এখন জাস্ট সূত্র লিখে আমরা মোটামুটি করে দিলেই হচ্ছে, ঠিক আছে? আমাদের একটু বেসিক ছিল এটার উপরে, বেসিকটা এখন আলোচনা করতে পারছি না, সুযোগ নেই। আচ্ছা, তাহলে এখন এটা কি বলবো বলতো? এটা হচ্ছে যে পি বিন্দুগামী, পি বিন্দুগামী, পি বিন্দুগামী, পি বিন্দুগামী এবং পি বিন্দুগামী এবং কিউ ভেক্টরের সমান্তরাল, কিউ ভেক্টরের, কিউ ভেক্টরের সমান্তরাল, কিউ ভেক্টরের সমান্তরাল
কিউ ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ, সরল রেখার ভেক্টর সমীকরণ। তাহলে ভেক্টর সমীকরণ এটা কি আসলে? এটা হচ্ছে এরকম হয় যে আর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস টি ইন্টু কিউ ভেক্টর, যেখানে টি একটি প্যারামিটার, যেখানে আমরা বলতে পারি যেখানে টি একটি প্যারামিটার বা পরামিতি। ঠিক আছে, টি একটি পরামিতি, আমরা এটা বলতে পারি। ঠিক আছে এটা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখানে আর ইজ ইকুয়াল টু কত? পি ভেক্টর প্লাস টি ইন্টু কিউ ভেক্টর। এখন ভেক্টরটা মান বসালেই হচ্ছে আমাদের। তাহলে ভেক্টরের মান, পি এর মান কত? পি এর মান হচ্ছে এইটা। তার মানে কত বসাতে পারছি এখানে? পি এর মান 3i মাইনাস 3j, তারপরে প্লাস 4k। ঠিক আছে এটা। তারপরে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি প্লাস টি ইন্টু, ব্র্যাকেট দেই, প্লাস টি ইন্টু কত পাই? কিউ এর মান কত? কিউ সমান হচ্ছে 3i, তারপরে মাইনাস 2j, তারপরে প্লাস 4k পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি বলে সমান্তরাল যে সরল রেখার ভেক্টর সমীকরণ আর কি। তো এখানে আমরা জাস্ট টি দ্বারা গুণ করে দেই এবং আই এর সহগগুলো আলাদা করি। এটাকে টি দ্বারা গুণ করে দিলে আসলে কি হবে? এটা হচ্ছে 3i, ঠিক আছে, মাইনাস 3j, তারপরে কত? প্লাস 4k। এখানে টি দ্বারা গুণ করে দেই, তাহলে হচ্ছে 3ti হচ্ছে মাইনাস 2tj, তারপর হচ্ছে প্লাস 4tk। ঠিক আছে এটা। এখন আমরা টি গুলো মানে আয়ের সহগ এবং জে এর সহগ এবং কে এর সহগগুলো আলাদা করি। ঠিক আছে, আয়ের সহগ, জে সহগ, কে এর সহগ আলাদা করি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি সেটা একটু দেখি। এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আয়ের সহগ হচ্ছে 3, এখানে আয়ের সহগ কত? এখানে আয়ের সহগ হচ্ছে তোমার 3t। তার মানে যদি আমরা আইটা কমন নেই তাহলে কত? 3 প্লাস 3t ইন্টু আই, 3 প্লাস 3t ইন্টু আই। তারপর আবার জে সহগ কমন নেবো, এখানে যে আছে -3 আর এখানে জে সহগ কত? -2, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে 3 আর ভিতরে হচ্ছে প্লাস 2t ইন্টু জে। ঠিক আছে এটা। তারপরে কত পাচ্ছি? তারপর পাচ্ছি এখানে +4, এখানে +4t, তাহলে প্লাস প্লাস কি কম? আচ্ছা, 4 প্লাস 4t ইন্টু কে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার যে ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। খুবই সুন্দর একটা প্রশ্ন, একদমই আনকমন প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে এখন রিসেন্ট বেশি আসতেছে আর কি। আমরা অবশ্যই এটা ভালো করে নেব। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে 2 নাম্বার একটা কোয়েশ্চেন। ও আচ্ছা, সরি, এখানে আমরা ক নাম্বারটা অলরেডি সলভ করে ফেলেছি। এখানে আপনার নাম্বারটা দেওয়া হয়নি, এখানে একটু নাম্বারটা দিয়ে দেই। ঠিক আছে, এটা ক নাম্বার সলভ ছিল। ওকে, এখানে খ নাম্বারটা আমরা একটু দেখি। খ নাম্বার কি বলেছে? বলছে যে পি মাইনাস কিউ ভেক্টরটি, কি বলছে? যে পি মাইনাস কিউ ভেক্টরটি পি এবং কিউ ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর যে লম্ব ভেক্টর তার সাথে লম্ব। ঠিক আছে, এটা আমরা কিভাবে একটু করতে পারি সেটা দেখি। পি মাইনাস কিউ এটা তো আমরা নির্ণয় করতেই পারবো, পি মাইনাস কিউ নির্ণয় করতেই পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটা সলিউশনটা করি। যে সলিউশন এটা কি হবে? খুব আচ্ছা, একটু ভালো করে দেখি। সলিউশন, এখানে দেখতে পাচ্ছি যে পি মাইনাস কিউ, আমাকে কি বের করতে হবে? পি মাইনাস কিউটা বের করতে হবে। আচ্ছা, পি মাইনাস কিউ, আমি এই ভেক্টরটা ধরে নিলাম যে এ সমান পি মাইনাস কিউ। আমি ধরে নিলাম একটা ভেক্টর যে পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ ভেক্টরটা আমরা বের করবো কি করে? বের করবো হচ্ছে পি মাইনাস কিউ। পি ভেক্টর কত? পি ভেক্টর হচ্ছে এই যে এইটা 3i, তারপরে কত? -3j, তারপরে কত? +4k, এইটা মাইনাস, তারপরে কত? এটা হচ্ছে কিউ। কিউ কত? কিউ হচ্ছে 3i, তারপরে কত? -2j, তারপরে +4k। ঠিক আছে, আমি আবার একটু চেক করে নেই। 3 - 3 + 4, 3 - 2 + 4। হ্যাঁ, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি আসলে? আমরা এক লাইনে এখান থেকে করতে চাই। বিয়োগ করলে 3 থেকে 3 বাদ দিলে 0i, মানে i এর দরকার নাই। আচ্ছা, তারপরেও লিখি 0 × i, এটা আমাদের কাজে লাগবে। 0 × i। তারপরে j কত? j হচ্ছে এখানে -3j, এখানে +2, তাহলে কত? -j হবে, শুধু একটা -j হবে। তারপর হচ্ছে +4k, এদিকে -4k, মানে 0 হয়ে যাবে, শুধু i হবে। আচ্ছা, তাহলে শুধু -j আর কি, যাক এটা শুধু -j। তার মানে এটাকে আমি এভাবে না লিখে শুধু -j লিখি। ঠিক আছে, আমরা যে ক্যালকুলেশন ঠিক করি তাহলে এইটাই হবে। ঠিক আছে, শুধু -j, অর্থাৎ এই পি মাইনাস কিউ ভেক্টরটা হচ্ছে শুধু -j ভেক্টর। ওকে,
আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি এবং কিউ এর দ্বারা মানে তোমার গঠিত সমতল যেটা থাকবে, এই সমতলের উপরে লম্ব ভেক্টরটা আমাকে নির্ণয় করতে হবে। তো সমতলের উপরে লম্ব ভেক্টর আমরা আমরা একটু আগেই দেখেছিলাম। তো এই সমতলের লম্ব একক ভেক্টর কোনটা আসলে? তো সমতলের উপর লম্ব ভেক্টর কোনটা? অর্থাৎ পি এবং কিউ মানে পি ও কিউ, ঠিক আছে? পি ও কিউ এর সমতলের উপরে, পি ও কিউ এর সমতলের সমতলের উপর সমতলের উপর লম্ব লম্ব ভেক্টর লম্ব লম্ব ভেক্টর কত আসলে? লম্ব ভেক্টর আমরা দেখলাম যে লম্ব ভেক্টরকে ধরলাম হচ্ছে বি। এইটুকু সমান কত? আমরা জানি যে লম্ব হলে অবশ্যই এটা পি ক্রস কিউ হয়। কি হয়? পি ক্রস কিউ। তো পি ক্রস কিউটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? তো পি ক্রস কিউটা আমরা কি করে নির্ণয় করি? এই যে একটু আগে দেখলাম একইভাবে, এটা হচ্ছে আই, তারপরে এটা হচ্ছে জে, তারপরে এটা হচ্ছে কে, ঠিক আছে? এটা তারপরে কত সহগগুলো আমরা নেই, সহগগুলো কত? কালারটা একটু চেঞ্জ করে দেই। সহগগুলো সহগগুলো কত? সহগগুলো হচ্ছে এটা কিন্তু পাচ্ছি কত? পি এর সহগ কত? পি এর সহগ হচ্ছে 3, তারপরে পাচ্ছি 3, তারপর হচ্ছে 4, ওকে। আর কিউ এর সহগ কত? কিউ এর সহগ পাচ্ছি হচ্ছে 3, তারপর হচ্ছে -2 আর +4, এটা পাচ্ছি। তাই এখানে ক্যালকুলেশনটা করে দেখি আসলে কেমন হয়, হ্যাঁ? এখান থেকে হ্যাঁ, দেখতে পাচ্ছি হচ্ছে যখন আই নিব তখন দেখতে পাচ্ছি কত? এটা বাদ মানে 3 4 12 মাইনাস 4 দুগুণে +8, তারপরে মাইনাস জে ইন্টু এটা বাদ মানে 3 4 12 3 4 12 কাটাকাটি করলে 0 প্লাস কে নেই। যখন কে নিব তখন কে নিয়ে কত হবে? এটা বাদ তাহলে 3 দুগুণে -6 -9, তাহলে -6 সূত্রের আর হচ্ছে -9, ঠিক আছে? এটা তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত? এটা পাচ্ছি হচ্ছে 20 আই, তারপরে পাচ্ছি কত? তারপরে পাচ্ছি -9 কে। এটা তো যে এটা তো 0 দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস, আচ্ছা 9 7 15 কে, ঠিক আছে? 9 7 15 কে, ঠিক আছে? এটা বুঝতেই পারছি যে দুইটার ভেক্টর পরস্পর লম্ব হবে। এখানে কি বলেছে? বলেছে দেখাও যে এদের যে সমতলের উপর ভেক্টর, অর্থাৎ আমি যে এ ভেক্টর ধরলাম একটা, এই যে এ ভেক্টরটা যে একটা ধরলাম, এ ভেক্টরটা আবার ধরলাম কি? আবার ধরলাম হচ্ছে বি ভেক্টরটা, ঠিক আছে? এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব দেখাইতে হবে, ঠিক আছে? তো আমরা জানি যে দুইটা ভেক্টর যখন লম্ব হয় তাদের ডট গুণফল 0 হয়। অর্থাৎ আমরা ডট গুণফল বের করেই দেখব যে এটা 0 হয় কিনা। 0 হলেই আমরা বুঝবো যে ভেক্টর দুটো পরস্পর লম্ব। তাহলে এখন আমরা কি করব? আমরা হচ্ছে ডট গুণ নির্ণয় করব, যে এ ডট বি নির্ণয় করব, ঠিক আছে? তো এ ডট বি সমান কত? এ মানে হচ্ছে কত? এ মানে এটা, আর বি মানে হচ্ছে এটা। তো এখন আমরা এখান থেকে দেখি যে এর সহগ কত। এখানে আয়ের সহগ 0, তার মানে 0। এখানে আয়ের সহগ 20 মানে 20 প্লাস এখানে জে এর সহগ -1, তার মানে -1। এখানে জে এর সহগ নাই মানে জে এর সহগ এখানে 0, ঠিক আছে? প্লাস এখানে কত হবে? এখানে এখানে কে এর সহগ নাই, এখানে কে এর সহগ নাই, তার মানে 0, ঠিক আছে? তারপরে এখানে কে এর সহগ কত? -15। দেখতে পাচ্ছি সব মিলে যে ক্যালকুলেশন এটা কিন্তু পাচ্ছি 0। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে এ ডট বি সমান কত? 0। তো যেহেতু এ ডট বি 0, ঠিক আছে? অতএব আমরা বলতে পারি কি বলতো? যে এ ভেক্টর পারপেন্ডিকুলার বা লম্ব বি ভেক্টর, ঠিক আছে? তাহলে আমাদের এটাই প্রমাণ করার ছিল, যে দেখানো হলো, ঠিক আছে? যে তোমার যে পি মাইনাস কিউ ভেক্টরটা পি ক্রস কিউ ভেক্টরের সাথে লম্ব, ঠিক আছে? এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম ছিল, আমরা অবশ্যই এটা সলভ করে যাব। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। পরবর্তী প্রশ্ন আসলে কি আছে আমাদের? এখানে বলছে যে একটু অবস্থান ভেক্টর বলতে কি বুঝো? তারপরে বলছে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সি ভেক্টরের সাথে লম্ব হলে বি এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা খুবই সহজ একটা প্রবলেম এবং খুব মজার একটা প্রবলেম। এটা আসলে সলভ করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপরে অবস্থান ভেক্টর কাকে বলে এটা আমরা তো জানি সবাই। তারপর হচ্ছে এ প্লাস মানে এ প্লাস ডি এবং এ ক্রস ডি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। ৩টাই কমন প্রবলেম, কিন্তু ৩টাই বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আমরা একটা করে সমাধানে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছি যে অবস্থান ভেক্টর কাকে বলে সেটা একটু বলে দেই, ঠিক আছে? অবস্থান ভেক্টর কাকে বলে আসলে এখানে সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে। বলতেছে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়, ঠিক আছে? কি বললাম? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমরা যদি ধরি যে এটা একটা মূল বিন্দু, ঠিক আছে? এটা একটা মূল বিন্দু,
এটা একটা বিন্দু, নর্মাল বিন্দু। এটা আমি ধরলাম এটা পি বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে? তাহলে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা যে ভেক্টরটা ইউজ করি আর কি, যে ভেক্টরটা ব্যবহার করি, এই ভেক্টরটাকে আমরা যদি ওপি ভেক্টর বলি, ঠিক আছে? তাহলে ওপি ভেক্টরটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওই ভেক্টরটা পি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে? ওই ভেক্টরটা পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা এটাকে নর্মালি আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? নর্মালি আর দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে কি বুঝলাম? মানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় থাকে আমরা অবস্থান ভেক্টর বলি, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলতেছে যে এ ভেক্টর মানে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, যেহেতু একটা উপাংশ একটা ভেক্টর রাশি, বলতেছে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ একটা ভেক্টর, কিন্তু এটা, হ্যাঁ, এটা একটা ভেক্টর এবং এই ভেক্টরটা সি ভেক্টরের সাথে লম্ব। তার মানে সি ভেক্টরটা একটা স্পেসিফিক ভেক্টর, এটা আমাদের লাগবে। এবং আমাকে এখানে বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ যেটা, এই ভেক্টরটা নির্ণয় করতে হবে। এই ভেক্টর নির্ণয় করে তারপর ওটার সাথে একটা ডট গুণ করতে হবে। ডট গুণ করে আমাদের 0 বসিয়ে এই বি এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে অঙ্কের মেকানিজম, যে কিভাবে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? তো আমরা নর্মালি অনেক আগে থেকেই জানি যে তোমার এই ডট গুণফল যে বিষয়টা, মানে এ বরাবর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এটা আমরা জানি, ঠিক আছে? তো আমরা একটু লিখে করি। তাহলে এ ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। তাহলে ভেক্টরের বি ভেক্টরের বি ভেক্টরের উপাংশ উপাংশ কত আসলে? এ ভেক্টর বি ভেক্টরের উপাংশ, ঠিক আছে? উপাংশ কত? আমরা জানি হচ্ছে যে কার উপাংশ? কার উপাংশ? বি এর উপাংশ। তার মানে কত? বি এর মান ইন্টু কস থিটা। এইটার মানই আমরা জানি যে এইটুকু সমানই বের করতে হয়। তো এখন এটা হচ্ছে এটা অভিক্ষেপ এবং কি বরাবর, কোন ভেক্টর বরাবর বলেছে? যেহেতু এ ভেক্টর বরাবর, তার মানে এটার সাথে এ এর যে একক ভেক্টরটা সেটা গুণ করতে হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে বি ভেক্টর অর্থাৎ যে ভেক্টরের উপাংশ, সেই ভেক্টরের অভিক্ষেপের সাথে তার দিকটা গুণ করতে হয়। দিকটা হচ্ছে যে দিক বরাবর, দিক প্রকাশকারী ভেক্টর হচ্ছে একক ভেক্টর। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে যেহেতু এ ভেক্টর বরাবর, এটার জন্য এই বি কস্টের সাথে এ গুণ করতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে বি ভেক্টরের অভিক্ষেপ, আর এটার সাথে যে ভেক্টর বরাবর, কি ভেক্টর বরাবর? এ ভেক্টর বরাবর, তাই এটা দিক প্রকাশ করে, ঠিক আছে? অর্থাৎ একক ভেক্টর। তাহলে এটা কি বুঝবো? যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ আমরা পুরোটাকে বলি হচ্ছে উপাংশ। অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ হচ্ছে বি কস থিটা ইন্টু এ ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা একটু ভালো করে বুঝলাম কি, যে ভেক্টর অভিক্ষেপ তার কস থিটা এবং যার দিকটা তার একক ভেক্টর গুণ করলেই আমরা এটা পেয়ে যাচ্ছি। তো আমরা নর্মালি বি কস থিটার মানটা কি পাই? আমরা জানি হচ্ছে যে এ কস বি, সরি, এ ডট বি সমান আমরা জানি যে এ বি কস থিটা, এটা আমরা জানি। এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে বি কস থিটা সমান আসলে আমরা কত পাই? বি কস থিটা সমান আমরা কত পাই? বি কস থিটা সমান পাই কত? তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এ পাই আমরা, ঠিক আছে? এই এ মানে বি কস থিটার মানটা। তাহলে বি কস থিটার মানটা একটু আমরা বসাই, তাহলে কত পাচ্ছি? এটার মান হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই কত পাচ্ছি? ডিভাইডেড বাই হচ্ছে এ পাচ্ছি, ওকে? এখন ইনটু, এটা ডট ডট না দেই, ইনটু এটা কত? এ ভেক্টর। তাহলে এ ভেক্টর কত? তাহলে এটা হচ্ছে এ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই, ঠিক আছে? তাহলে উপরে নরমালি আমরা কত পাচ্ছি? ক্যালকুলেশনটা কত পাচ্ছি? তাহলে উপরে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই কত? এই ভেক্টরের যে মানের স্কোয়ার, ঠিক আছে, ইনটু এই ভেক্টরটা গুণ অবস্থায় থাকবে। তো যেহেতু এইটা আমরা স্কেলার মান পাচ্ছি, এই স্কেলারের সাথে জাস্ট এই ভেক্টরটা গুণ অবস্থায় থাকবে, এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে এখন আমরা এটার মান যদি বের করে দেই খুব সংক্ষেপে, তাহলে আমরা এটা পেয়ে যাবো আর কি। অর্থাৎ এই ভেক্টরটা পেয়ে যাবো, অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশের মানটা আমরা পেয়ে যাব। তাহলে খুব সহজে আমরা মানটা একটু দেখে ফেলি এটা কি হয় আসলে। তো এ ডট বি আসলে কিভাবে নির্ণয় করতে হয়? আমরা বারবারই পড়ছি এখান থেকে যে আয়ের সহগগুলো গুণ করব, জে এর সহগগুলো গুণ করব এবং কে এর সহগগুলো গুণ করব, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলেই হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত? আয়ের সহগ দুইটা কত? এখানে আয়ের সহগ 2, এখানে আয়ের সহগ 2, যোগ করলে 2 1 কে 2, তারপরে কত? জে এর সহগ 3, এখানে জে এর সহগ 2, মানে 3 দুগুণে 6 পাচ্ছি, ঠিক আছে? এটা এখানে আয়ের সহগ কত? এখানে আয়ের সহগ হচ্ছে -1, সরি, কে এর সহগ -1, কে এর সহগ -1, দুইটা মিলে আসলে হচ্ছে কত? +1, ঠিক আছে? এটা তাহলে এই স্কোয়ার মানে এর মানের স্কোয়ার, যদি স্কোয়ার আছে তাহলে রুট ওভারটা থাকবে না, কারণ এটা কত হচ্ছে? এটা হবে 2 স্কোয়ার প্লাস কত হবে?
প্লাস কত, প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তারপরে কত হচ্ছে, ওটা পাচ্ছি কত, -1 স্কোয়ার, কে সহগের স্কোয়ার, -1 স্কোয়ার, ঠিক আছে। এটা ইনটু, আমরা ইনটু কত পাচ্ছি, ইনটু এ ভেক্টরটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি এখান থেকে। ক্যালকুলেশন করলে উপরে পাচ্ছি কত, 7 × 9, আর নিচে পাচ্ছি কত, নিচে পাচ্ছি হচ্ছে 13, 14, ঠিক আছে। 14 ইনটু তাহলে এ ভেক্টর, এটা পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তাহলে মানে এখান থেকে পাচ্ছি এই ভেক্টরটা, অর্থাৎ এই ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ এত। আমাকে কি বলেছে যে এই ভেক্টর সাথে, অর্থাৎ এই উপাংশ ভেক্টরের সাথে সি ভেক্টর যে লম্ব হবে, ঠিক আছে, এটা যে লম্ব হবে, এটার জন্য আমরা ক্যালকুলেশন কি করব, যেখানে যে ভেক্টরটা পাইলাম এই ভেক্টরের সাথে এই সি ভেক্টরের যে ডট গুণফল সেটা শূন্য হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে শর্ত মতে আমরা এখান থেকে একটু বলতে পারি, এখানে জায়গা নিজেকে লিখি, যে শর্ত মতে আমরা কি বলবো, শর্ত মতে বলবো যে এই যে ভেক্টরটা পাইলাম, এই ভেক্টর সি ভেক্টরের ডট গুণফলটা শূন্য হবে। তাহলে শর্ত মতে আমরা কি পাই, তাহলে 9/14 এ ভেক্টর ডট এর সাথে কি সি ভেক্টর ইজ ইকুয়াল টু কিন্তু 0, তাই কিন্তু বলা আছে। এখন যদি আমি এটাকে ভাগ করে দেই, তাহলে কত আলটিমেটলি কত পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি হচ্ছে যে এ ডট সি ইজ ইকুয়াল টু কিন্তু 0, ঠিক আছে। বা এখান থেকে পাচ্ছি কত, যে এ ক্রস এ ডট সি, তো এ ডট সি ক্যালকুলেশন করে দিই আমরা, এটা 2, ওখানে সি কত, সি এর আয়ের সহগ হচ্ছে 1, তারপরে কত এর যে সহগ কত, যে সহগ 3, তারপরে ওখানে সি এর যে সহগ কত বি, তারপরে কত পাচ্ছি, আর এখানে কে এর সহগ হচ্ছে -1 প্লাস -1, ওখানে কে এর সহগ কত 3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে কত পাই, ক্যালকুলেশন পাচ্ছি এখানে 2 × 2 প্লাস 3b -3 ইজ ইকুয়াল টু 0, বা পাচ্ছি কত এখান থেকে, পাচ্ছি হচ্ছে ক্যালকুলেশন করলে b সমান 1/3, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা খুবই সুন্দর অঙ্ক করছি আসলে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার একটা দারুণ সম্ভাবনা থাকে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটা করলাম, এখন পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন বলছে যে a প্লাস বি এবং a ক্রস বি এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। a প্লাস বি এবং a ক্রস বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে a প্লাস বি যে ভেক্টরটা, এটাকে আমরা একটা মান দিয়ে ধরলাম, যে মনে করো যে এটা হচ্ছে a প্লাস বি। তো a প্লাস বি আমি ধরলাম যে p মানে হচ্ছে a প্লাস বি ভেক্টর, ঠিক আছে। তাহলে a প্লাস বি মানে হচ্ছে p ভেক্টর। তাহলে আমরা p ভেক্টরটা a প্লাস বি যোগ করে দেই, সরাসরি যোগ করে দেই। তাহলে এর সাথে যোগ করলে কত হয়, 2 আর 1 3i, তারপরে এখান থেকে এর সাথে যোগ করলে কত হয়, 3 আর 2 5j, তারপরে কত, এটার সাথে এটা যোগ করলে এই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো দুইটাই মাইনাস, ঠিক আছে, a প্লাস বি, তাহলে +3 +5, তাহলে এটা -2k, ঠিক আছে, -2k, তার মানে এটা পাইলাম হচ্ছে a প্লাস বি এর মানটা। এখন আমি যে ক্রস বি, যেটা এই ক্রস বির যে ব্যাপারটা, এই ক্রস বিটাকে আমরা কি বলি, এই ক্রস বিটাকে আমরা কিউ ধরে নেই, যে কিউ সমান a ক্রস বি, ঠিক আছে। যদি a ক্রস বি আমরা নির্ণয় করি আর কি, তাহলে এ ক্রস বি, ঠিক আছে, এটা তাহলে এ ক্রস বি আমরা নির্ণয় করলাম যে এ ক্রস বি আসলে এটা, তাহলে এ ক্রস বি সমান কত, আসলে এ ক্রস বি সমান আমরা একটু আগে বারবারই নির্ণয় করছি, এটা এ ক্রস বিটা বেশ কয়েকবার করলাম। তাহলে আই, এটা জে, আর এটা হচ্ছে কত, কে, ঠিক আছে। এটা তাহলে আই এর সব এখানে কত 2 3 -1, বি কত 1 2 -1, ঠিক আছে। এটা যে ক্যালকুলেশন আমরা এখান থেকে করি তাহলে কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে গুণ করলে আই, এটা বাদ এটা বাদ, তাহলে -3 -+2, তাহলে -j পাইলাম। এখন এটা বাদ এটা বাদ, তাহলে -2, তারপরে +1, তারপরে কত, +k পাইলাম, তাহলে কত, এই যে এটা বাদ এটা বাদ, 2 দুগুণে 4 -3, ঠিক আছে। এটা তাহলে ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি -i, তারপর এটা পাচ্ছি কত, এটা পাচ্ছি +j হয়ে যাবে, +j, আর এটা পাচ্ছি হচ্ছে +k, ঠিক আছে। এটা এখন বলছে দেখাও যে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, কি বলেছে, এটা সরি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। মধ্যবর্তী কোণ, তো মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এর মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে আমরা নরমালি আসলে কি জানি, আমরা মধ্যবর্তী কোণের সূত্রের জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে cos থিটার সাহায্যে মধ্যবর্তী সূত্র বের করি, ডট গুণনের সাহায্যে, ঠিক আছে। আমরা এবার করে নেব। তো আমরা জানি আমরা জানি কি আসলে, আমরা জানি যে পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি
এর মান, কিউ এর মান এবং কস এদের মধ্যবর্তী কোণ, আমাকে আসলে এটাই বের করতে বলেছে। ঠিক আছে, আমি যদি এটা বের করতে চাই তাহলে কত হয়, মানে কস থিটা সমান, আমরা এখান থেকে বের করি যে কস থিটা সমান কি বের করব, তাহলে কস থিটা সমান আমরা কত পাবো, তাহলে এই উপরে পি ডট কিউ আর নিচে কত, নিচে হচ্ছে পি এর মান এবং কিউ এর মানের যে গুণফলটা সেটা। ঠিক আছে, এটা পাই। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা এরকমভাবে করতে চাই তাহলে ক্যালকুলেশন করলে কেমন হবে, এখান থেকে আমরা দেখি। ঠিক আছে, আমরা ডানে ক্যালকুলেশনটা টানি, বা এখান থেকে বা ইজ ইকুয়াল টু কস থিটা সমান, কস থিটা সমান আমরা আসলে কত পাই, কস থিটা সমান কত পাই, পি ডট কিউ, পি ডট কিউ মানে এই যে মধ্যবর্তী এই যে গুণফল, পি ডট কিউ মানে এই দুইটা ভেক্টর আমি পেয়েছিলাম, যে এই যে এটা একটা ভেক্টর পেয়েছিলাম পি এর মান, এটা কিউ এর মান পেয়েছিলাম, যেটা গুণ করি তাহলে কত, আয়ের সহগ গুণ করলে কত হয়, এটা হচ্ছে -1, এটা 3, তাহলে টোটাল ক্যালকুলেশন হচ্ছে -3, আর এখানে জে সহগ 1, এখানে জে সহগ 5, তাহলে +5। ওকে, আচ্ছা, এখানে যে কে সহগ 1 আর এখানে কে সহগ 2, তাহলে কত হচ্ছে -2, তার মানে উপরে কত হচ্ছে, উপরে কিন্তু 0 হচ্ছে। আচ্ছা, উপরে 0 হচ্ছে, আর নিচে কত, পি এর মান, তো পি এর মান কত পাচ্ছি, পি এর মান পাচ্ছি কত আসলে, পি এর মান পাচ্ছি কত, পি হচ্ছে তোমার এটা, তাহলে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে পি এর মান, -2 স্কোয়ার। ওকে, তারপরে কত, ইনটু, তাহলে এখানে কত, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে এখান থেকে পাচ্ছি কত, কিউ কত, কিউ হচ্ছে এই যে এটা, তাহলে -1 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত, +1 স্কোয়ার +1 স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে পাচ্ছি কত, এখান থেকে আমরা, এখান থেকে পাচ্ছি এটা 0, তার মানে কত পাচ্ছি, কস থিটা সমান পাচ্ছি কত, 0, তার মানে কস থিটা সমান 0 হলে থিটার মান কত ডিগ্রি হবে, থিটার মান 90 ডিগ্রি হবে। তার মানে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব ছিল, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর ভেক্টরের সমস্যাগুলো সমাধান করলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা এবার ফাংশন ও ফাংশনের লেখচিত্র চ্যাপ্টারের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো একটু সমাধান করতে চলেছি। আচ্ছা, একটু দেখি যে এখানে আসলে কি আছে। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে এসছে। প্রশ্নটা আসলে খুবই ছোট এবং সহজ। এখানে বলছে যে একটা ফাংশন, দুইটা ফাংশন ড্র করা আছে, একটা হচ্ছে r থেকে r এ, এটা হচ্ছে r থেকে r এ, এবং f of x ইকুয়াল এত এবং g of x ইকুয়াল টু, এটা দেওয়া আছে। f of x ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে, ফাংশনটা এক একবার সার্বিক কিনা যাচাই করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, আমরা একটা একটা করে সলভ করি এখানে। তো এখানে একটা একটা করে সলভ করলে প্রথমত বলছে যে এই ফাংশনের ডোমেনটা নির্ণয় করতে হবে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, এক্স হচ্ছে অবশ্যই বাস্তব সংখ্যার সদস্য হবে। এক্স কি হবে, বাস্তব সংখ্যার সদস্য হবে, এটা ডোমেন নির্ণয় করতে হবে। এই টাইপের ডোমেন খুবই ইম্পর্টেন্ট একটা ডোমেন। ঠিক আছে, মানে এই অঙ্ক এটা আমরা খুব মানে সহজ না, মানে ভালো করে করতে হবে আর কি, সহজ অঙ্ক অনেক বেশি। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে আসলে, এখানে বলছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু, এফ অফ এক্স সমান কত, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বলছে এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই মূল ফাংশন। তো মূল ফাংশন হচ্ছে ডোমেন, মূল ফাংশন এভাবে ইয়ে করতে হবে। তো আমরা ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে যেটা জানতাম সেটা হচ্ছে যে যদি হর লবের একটা কন্ডিশন থাকতো, যে আমি যদি মনে করি যে 2x - 1 ডিভাইডেড বাই 5x + 2 এরকম থাকতো, আবার এরকম দেখেছি যে রুট ওভার মনে করো যে 2x - 3 এরকম কিছু একটা আছে। তো ভগ্নাংশ বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে ডোমেন হয়ে থাকে সাধারণত যে হর মানে এক্স এর যেই মানের জন্য হর শূন্য হয় সেই মানটা বাদ দিয়ে বাকি বাস্তব সংখ্যার যে অন্য সদস্যগুলো থাকে সেগুলো মূলত ডোমেন হয়। আর রুট ওভারের মধ্যে যেটা থাকে আমরা জানি যে রুট ওভারের মধ্যে যেহেতু নেগেটিভ হয় না, এটার জন্য রুট ওভারের মধ্যের মানগুলো অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরে ডোমেন নির্ণয় করতে হয়। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে যেখানে ভগ্নাংশ থাকে এটার জন্য আমরা বুঝতে পারছি যে হর নট ইকুয়ালস টু 0, যদি হর নট ইকুয়ালস টু 0 হয়, যদি হর নট ইকুয়ালস টু 0 হয় তার মানে এটা গ্রেটার দেন 0 হতে পারবে, অথবা কি হতে পারবে, এটা হচ্ছে লেস দ্যান 0 হতে পারবে। ঠিক আছে, শুধু 0 না, 0 না হলেই হবে। যদি 0 না হয় তাহলে লেস দ্যান হতে পারবে, লেস দ্যান হতে পারবে এবং গ্রেটার দ্যানও হতে পারবে। ঠিক আছে, লেস দ্যান 0 অথবা গ্রেটার দ্যান 0 অথবা লেস দ্যান 0 দুটাই হতে পারবে। ঠিক আছে, হরের মানটা, হরের মানটা লেস দ্যান 0 অথবা গ্রেটার দ্যান 0 হতে পারবে। আচ্ছা, এখন আমরা যে রুট ওভারের মধ্যে যেটা বলি, যে রুট ওভারের মধ্যে যে মানটা, রুট ওভারের মানটা কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কি হবে কন্ডিশন, এখানে যদি এটা ভেঙে লিখি তাহলে এটা গ্রেটার দ্যান 0 হবে, অথবা কি হবে, এটা ইকুয়াল টু 0 হবে।
ঠিক আছে, দুইটা ভাঙছি। এখন দেখতে পাচ্ছি যে এখানে এমন একটা ফাংশন এটা, যেখানে যেখানে কি আছে, যেখানে একই সাথে ভর মানে হরও আছে এবং ভগ্নাংশও আছে। মানে ভগ্নাংশের নিচে যেটা হরের উঠাভার আছে, তার মানে এই দুইটা কন্ডিশন একসাথে অ্যাপ্লাই করতে হবে। এখন দেখবো যে এই দুইটা কন্ডিশনের মধ্যে সবচেয়ে মানে দুইটাতে কমন কন্ডিশন কোনটা আছে দেখতে পাচ্ছি আমরা, যে এখানেও গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, মানে এখানেও গ্রেটার দেন আছে, এখানে গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, তার মানে এখানেও গ্রেটার দেন আছে। তো দুইটার কমন কন্ডিশনটা দিয়েই আমাদেরকে কি করতে হবে, এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই ফাংশন কি করতে হবে, ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা বলবো তাহলে আমরা এভাবে বলবো যে এফ অফ এক্স বাস্তব হবে যদি আমরা কি করি, এই মানের জন্য বাস্তব হবে। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, তাহলে এফ অফ এক্স এর মান, ঠিক আছে, এফ অফ এক্স এর মান বাস্তব হলে, এফ অফ এক্স এর মান বাস্তব হলে আমাদের বাস্তব হবে, এফ অফ এক্স এর মান বাস্তব হবে, যদি ও কেবল যদি, ও কেবল যদি, ও কেবল যদি এই যে এইটার মানটা, এই যে এইটার ইয়েটা মানে এখানে যেটা আছে রুট ওভারের মধ্যে যে ফাংশনটা আছে, অর্থাৎ এক্স মাইনাস এ, এই মানটা গ্রেটার দেন 0 হয়। কারণ কি আমরা বললাম যে এটা হরের জন্য যে কন্ডিশন থাকবে এবং রুট ওভারের জন্য কন্ডিশন থাকবে, এটা কমন কন্ডিশন কিন্তু গ্রেটার দেন 0 ছিল, মানে গ্রেটার দেন 0টাই হচ্ছে আমাদের তোমার এখানকার ডোমেন। তাহলে আমি বুঝতে পারছি কত, এখান থেকে বুঝতে পারছি যে এক্স এর মান ইজ গ্রেটার দেন কত, এ পাচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব নির্ণয় ডোমেন, তাহলে অতএব আমরা যদি বলি অতএব ডোমেন, অতএব ডোম এফ সমান পাচ্ছি কত, এখান থেকে বলছি যে এক্স বিলংস টু আর, এটা বলে দিয়েছে যে সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন এ, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ডোমেন। যদি এটা কখনো পরীক্ষা আসে তাহলে এভাবে আমরা লিখিত পরীক্ষায় করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ডোমেন ছিল। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পরবর্তী একটা কোশ্চেনে চলে গিয়েছি আমরা। আসলে পরবর্তী কোশ্চেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন আছে। ঠিক আছে, এখানে আচ্ছা একটু দেখি, আচ্ছা এখানে দেখি, এই যে এই কোশ্চেনটা আমাদের মূল কোশ্চেন। এখানে বলছে যে তোমার দুই ধরনের কোশ্চেন, মানে ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন ড্র করা আছে এরকম, যে এফ ফাংশন হচ্ছে এই ফাংশন মানে তোমার এটা হচ্ছে এটা ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন, মানে এখান থেকে এখানে সংজ্ঞায়িত ফাংশনটি এটা দ্বারা প্রকাশিত। ঠিক আছে, তাহলে এখান থেকে পি অফ এক্স এর মান বের করতে হবে, এবং পি অফ এক্স ইকুয়াল টু এত, এবং জি অফ এক্স ইকুয়াল টু এত হলে এটা, আচ্ছা এটা হচ্ছে কয়ের মানটা, এটা কয়ের মান এখানে নির্ণয় করো। মূল অঙ্কটা আসলে এটা, এখানে ছিল, ক্ষয়ের জন্য তো নর্মালি মানে উদ্দীপক লাগে আর কি। এই যে এই উদ্দীপকের উপরে আমাদের কি আছে, এই উদ্দীপকের উপরে আমাদের এই যে এই মানে কোশ্চেনগুলো আছে আর কি। ঠিক আছে, ফাংশনের কোশ্চেনটা আছে, এটা কিন্তু উদ্দীপক লাগে না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী চলে যাই, এটা সলভ করি আর কি, নিচেরটা সলভ করি। এখানে বলছে যে পি অফ এক্স ইজ ইকুয়াল এত এবং জি অফ এক্স ইকুয়াল 4 হলে এই যে জিওপি অর্থাৎ জি অব পি অব এক্স নির্ণয় করতে হবে। এখানে আসলে এক্স দেওয়া থাকে না, যখন কিছু দেওয়া থাকবে না তখন আমরা এরকম এক্স দিয়ে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা একটু নির্ণয় করার চেষ্টা করি। ঠিক আছে, তো প্রথমত আমাকে নির্ণয় করতে হবে কত, আমাদের এখানে দেখতে হবে যে ধরি না, নর্মালি করলেই হচ্ছে জি অব পি অব এক্স, এইটার মান আমাকে বের করতে হবে। তো আমরা বলেছিলাম কি যে মূল যে ফাংশনটা থাকবে এটা জি তো থাকবে, এবং কি এই যে ও বরাবর আমি যদি মানে ও বরাবর তুলে দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে তারপরে এখান থেকে পি অবজেক্ট জাস্ট পি অব এক্স। ঠিক আছে, ও বরাবর তুলে দিয়ে ব্র্যাকেট দিয়ে পি অব এক্স করলাম। এখানে দেখি এখন তাহলে জি ফাংশনের ডোমেন কি আসলে, জি ফাংশনের ডোমেন আসলে হচ্ছে এই যে পি অব এক্স, জি ফাংশনের ডোমেন কত, পি অব এক্স, অর্থাৎ জি ফাংশনের ডোমেন পি অব এক্স। এখন পি অফ এক্স এ আমরা জি বসাবো। তো এখন বিষয়টা হচ্ছে যে পি অফ এক্স এর মানটা কত আসলে, পি অফ এক্স এর মানটা আমরা এখানে বসাইতে পারি। তো পি অফ এক্স এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কত হয়, পি অফ এক্স এর মান কত, 2x + 1, তাহলে জি অব এখানে বলছি কত 2x + 1, এটা আমি বসালাম। ওকে, আচ্ছা এখন একটা সুন্দর ঘটনা এই অঙ্কের মধ্যে আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে জি অব এক্স, হ্যাঁ জি অব এক্স যদি অঙ্ক ভুল না করে বা আমি ভুল না তুলি, তাহলে জি অব এক্স ইজ ইকুয়াল টু 4, তার মানে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন।
এটা হচ্ছে একটা ধ্রুব ফাংশন, ঠিক আছে? যদি একটা ধ্রুব ফাংশন হয়, তো সেই ক্ষেত্রে এইটার জন্য এই যেকোনো ডোমেনের জন্যই কিন্তু এটার মান 4। আমি যদি মনে করি যে f এখানে 1 বসাবো, তাহলেও কিন্তু 4 পাবো, ঠিক আছে? আবার যদি f(2) বসাই, তাহলে কত পাবো? তাহলেও 4 পাবো। আবার যদি অন্য কিছু যেকোনো কিছু আমি ধরালাম যে তোমাকে বসিয়ে দিলাম অঙ্কের মধ্যে। এখানে তাও এখানে 4 ই পাওয়া যাবে। অর্থাৎ কি হবে এখানে? কোনো মানের কোনো পরিবর্তন হবে না। কারণ এটা কনস্ট্যান্ট ফাংশন। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে মূল ফাংশনের আমি যদি এটাকে ডোমেন চিন্তা করি, যে এই ডোমেন বসালেও এই ফাংশনের কোনো পরিবর্তন হবে না। তার মানে কত পাওয়া যাবে? এটুকু সমান যতই বসায় না কেন 4 পাওয়া যাবে। ঠিক আছে? অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 4। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমরা করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ঠিক আছে? এটা পরীক্ষাতে যদি আসে স্টুডেন্টরা ভুল করার চান্স বেশি থাকবে। ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা গুরুত্ব সহকারে দেখব যে কনস্ট্যান্ট ফাংশন হয়, তাহলে কোনো ডোমেনের জন্য তার মানটা বা রেঞ্জটা চেঞ্জ হয় না। যা থাকে সেটা অ্যান্সার হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি যে একটা ফাংশন বর্ণিত ফাংশনটা সেটা ১, ১ কিনা। একটা ফাংশন ১, ১ এবং সার্বিক কিনা এটা দেখতে বলেছে। তো একটা ফাংশন ১, ১ এবং সার্বিক কিনা এই ব্যাপারটা আমাদেরকে একটু টেস্ট করতে হবে। ঠিক আছে? তো একটা ফাংশন ১, ১ কিনা এটার জন্য আমরা আগে থেকেই একটা তথ্য আমরা অনেক আগে থেকে শিখেছিলাম। ঠিক আছে? যে একটা ফাংশন ১, ১ কিনা এটা আমরা চেক করব কি করে আসলে? ঠিক আছে? তো একটা ফাংশন ১, ১ কিনা এটা আমরা আসলে কি করে চেক করি? তো আমরা এটার জন্য একটা সেন্টেন্স আগে লিখি যে ২ টা ডোমেনের জন্য ধরি যে, যেকোনো ডোমেন, তাহলে যেকোনো আমরা দেখতে পাচ্ছি যে যেকোনো যেকোনো ২ টা ডোমেন আমি ধরলাম x1, x2 belongs to ডোম f belongs to ডোম f অর্থাৎ যেকোনো মান এর জন্য, ঠিক আছে? এর জন্য, এর জন্য, ঠিক আছে? ফাংশনটি ১, ১ হবে। তাহলে ফাংশনটি ফাংশনটি কি হবে? ১, ১ হবে। তাহলে ১, ১ হবে যদি হবে কি হবে? ১, ১ হবে যদি ও কেবল যদি ও কেবল যদি কি হয়? কেবল যদি f of x1 is equal to x2 f of x1 is equal to f of x2 হলে x1 is equal to x2 হয়। ঠিক আছে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। স্টুডেন্টরা লিখতে কার্পণ্য করে আরকি। অনেক সময় ভুলভাল লিখে। তোমরা একটু সুন্দর করে দেখবে যে এখানে যেকোনো ২ টা ডোমেনের জন্য। এখানে যেকোনো যেকোনো ২ টা যেকোনো ২ টা ডোমেনের জন্য আমরা কিন্তু এখানে বললাম যে যেকোনো তোমার ২ টা ডোমেনের জন্য। যেকোনো ২ টা ডোমেন এই যে যেকোনো ২ টা ডোমেনের জন্য, হ্যাঁ? অবশ্যই এখানে যেকোনো ২ টা ডোমেনের জন্য। যেকোনো ২ টা ডোমেনের জন্য অর্থাৎ x1, x2 মানের জন্য আমরা ক্যালকুলেশন করব। দ্বিতীয় কাজটা কি করব? দ্বিতীয় কাজটা হচ্ছে যে আমরা এখান থেকে করব। দ্বিতীয় কাজটা যে অবশ্যই যে দ্বিতীয় কাজটা হচ্ছে যে এইটুকু সমান ধরে নিতে হবে। এটুকু সমান ধরে নিয়ে আমরা কি প্রমাণ করব? আমরা হচ্ছে যে x1 is equals to x2 এটা প্রমাণ করব। ঠিক আছে? তাহলে আমরা একটু এদিকে চলে যাই, অঙ্কের প্রমাণের দিকে চলে যাই। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এখন দেখতে পাই কি যে এখান থেকে ক্যালকুলেশনটা একটু দেখি। ক্যালকুলেশন কি? এখন ধরি আমরা প্রথমত এটা ধরে নিব যে f of x1 is equal to x2 তাহলে f of x1 is equal to f of x2 এটা আমরা ধরে নিব। ঠিক আছে? তাহলে f of x1 equals to x2 f of x1 তো আমরা এখানে নির্ণয় করতেই পারি। এই মূল ফাংশনে আমরা x1 বসিয়ে দেই। তাহলে কত পাচ্ছি বলো তো? এখান থেকে পাচ্ছি হচ্ছে x1 minus 1 divided by কত? 3x1 minus 2 is equal to এখানে পাচ্ছি কত বলতো? এখানে পাচ্ছি x2 minus 1 divided by কত? 3x2 minus 2 ঠিক আছে? যে আমি একটা লাইন জাস্ট ক্যালকুলেশন করি। একটা লাইন ক্যালকুলেশন করলেই আমরা পাবো ক্যালকুলেশন এখান থেকে। আমি যদি x1 দিয়ে এটাকে গুণ করে দেই তাহলে 3x1 x2 minus 2x1 -1 দ্বারা গুণ করলে তাহলে -3x2 + 2 is equal to যদি আমি এটা দ্বারা গুণ করি এখানে তাহলে কত হচ্ছে 3x1 x2 -2x2 -3x1 মাইনাসে প্লাস
টু, ঠিক আছে? এটা পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কি, কি কেটে যায় সেটা একটু দেখি ২ সাইড থেকে। এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটা কেটে যায়, ঠিক আছে? এটা কেটে যায়। তারপরে যে এটা কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন যদি আমরা নরমালি এখান থেকে করি, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাই আসুন? ক্যালকুলেশন করলে এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে -2x1 অবশ্যই কত আছে? 3x1 তাহলে টোটালি পাচ্ছি x1 বামে আসছে, ঠিক আছে? আর ডানে পাচ্ছি হচ্ছে ক্যালকুলেশন করলে x2 তাহলে আমরা এখান থেকে দেখতে পাইলাম কি? এখান থেকে আমরা দেখতে পাইলাম যে এখান থেকে সুন্দর একটা ক্যালকুলেশন হয়েছে দেখো যে x1 = x2 হয়েছে। ঠিক আছে? তার মানে আমাদের কিন্তু এটাই প্রমাণ বলেছিল যে এখান থেকে বলছে যে যেকোনো x1, x2 ডোমেইনের জন্য ফাংশনটি এক হবে যদিও কেবল যদি f of x1 = x2 হলে x1 যদি x2 হয়, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা কি হবে? এই ফাংশনটা ১, ১ হবে। ঠিক আছে? তার মানে অবশ্যই কি হবে? এই ফাংশনটি ১, ১ ঠিক আছে? অতএব ফাংশনটি তাহলে ফাংশনটি কি হবে? ফাংশনটি ১, ১ ফাংশন। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা একটা ফাংশন ১, ১ কিনা সেটা আমরা চেক করলাম। ঠিক আছে? তাহলে এই ফাংশনটা কি হলো? ফাংশনটা হচ্ছে আমাদের ১, ১ হলো। ঠিক আছে? এটা। আচ্ছা। এবার আমরা পরবর্তী আচ্ছা সরি এখানে তো প্রশ্ন আরেকটা বাকি ছিল। এখানে প্রশ্ন হচ্ছে ফাংশনটি সার্বিক কিনা এটা দেখাতে হবে। ফাংশনটি সার্বিক কিনা। আচ্ছা ১, ১, ১, ১ কিনা আমরা এটা দেখালাম। তো সার্বিক কিনা সেটা দেখাইতে হবে। আচ্ছা তো সার্বিক কিনা যদি আমরা এটা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে আচ্ছা এটা দেখি আমরা। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যেটা করি সেটা হচ্ছে সরি আচ্ছা, এখান থেকে এবার আমরা দেখি যে ফাংশনটি সার্বিক কিনা সেটা একটু আমরা দেখি। ঠিক আছে? যে ফাংশনটি সার্বিক কিনা। তো ফাংশনটি সার্বিক নির্ণয় করার জন্য আমাদের রেঞ্জ নির্ণয় করতে হয়। ফাংশনটি সার্বিক কিনা নির্ণয় করার জন্য কি করতে হয়? আমাদের রেঞ্জ নির্ণয় করতে হয়। তাহলে একই সাথে রেঞ্জ নির্ণয় করব, ফাংশনটি সার্বিক কিনা সেটা আমরা দেখাবো। ঠিক আছে? তাহলে ফাংশন রেঞ্জ নির্ণয়টা করি আমরা। তাহলে ধরি মানে যেকোনো ফাংশন রেঞ্জ নির্ণয় করতে হলে এভাবে ধরতে হয় যে ধরি y f of x আমরা দেখতে পাচ্ছি কত x minus 1 ডিভাইডেড বাই কত 3 minus 3x minus 2 ঠিক আছে অতএব আমরা এখান থেকে y এর যে মানটা y কত লিখব x minus 1 ডিভাইডেড বাই কত 3x minus 2 এটা এখান থেকে ক্যালকুলেশন আমরা করে আমরা x এর মানটা বের করব ঠিক আছে এখান থেকে x এর মানটা বের করব। তো এখানে x এর মানটা খুবই সহজে বের করা যায়। x এর মানটা খুবই সহজে বের করা যায়। শর্টকাটেও বের করা যায়। তো আমি একটু ক্যালকুলেশন করে দেই। যেমন 3xy মাইনাস 2y ইজ ইকুয়াল টু এখানে দেখতে পাচ্ছি হচ্ছে x মাইনাস 1 বা এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত 3xy মাইনাস x ইজ ইকুয়াল টু প্লাস 2y মাইনাস 1 ঠিক আছে এখান থেকে আমরা এক্সটা কমন নিব যদি আমরা এক্সটা কমন নেই তাহলে এক্স কমন নিলে থাকছে কত 3y মাইনাস 1 সমান কত পাচ্ছি 2y মাইনাস 1 ঠিক আছে এটা পাচ্ছি তাহলে 3y মাইনাস 1 ইকুয়ালস টু কত 2y মাইনাস 1 তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটা পাই যদি x এর মানটা পাই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারছি কত x এর মান হচ্ছে x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি x ইজ ইকুয়াল টু পাচ্ছি কত এটা হচ্ছে 2y মাইনাস 1 ডিভাইডেড বাই কত পাচ্ছি 3y মাইনাস 1 ঠিক আছে তো রেঞ্জ নির্ণয় করতে হয় কি করে আমরা দেখেছিলাম ডোমেনের ক্ষেত্রে যে হর যেন শূন্য না হয় ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যেটা বলবো যে এখান থেকে এখানে আমরা এভাবে ক্যালকুলেশন করি যে এখানে কি হচ্ছে যে এখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি যে এখানে কিভাবে ক্যালকুলেশন করতে পারি যে 3xy মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা y এর মান যদি 1/3 হয় y এর মান 1/3 হলে কি হয়
1/3 হলে এক্স অসংজ্ঞায়িত হয়, এক্স এক্স অসংজ্ঞায়িত হয়, এক্স অসংজ্ঞায়িত হয়, ঠিক আছে? এক্স হচ্ছে অসংজ্ঞায়িত হয়, ঠিক আছে? তাহলে এক্স অসংজ্ঞায়িত হয়, ঠিক আছে? তাহলে অতএব আমরা পাচ্ছি কি বলতো? তাহলে পাচ্ছি হচ্ছে রেঞ্জ সমান কি পাচ্ছি আমরা বলো? রেঞ্জ এফ সমান পাচ্ছি কত? রেঞ্জের সমান হচ্ছে যে বাস্তব সংখ্যার সেট থেকে যেটার জন্য অসংজ্ঞায়িত হয় সেটা বিয়োগ করে দিলেই আমাদের রেঞ্জ পেয়ে যায়। তাহলে রেঞ্জ কত? তাহলে আর বাদ কত পাচ্ছি? তাহলে আর বাদ 1/3। তাহলে এটা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, একটা ফাংশন সার্বিক হবে কিনা, একটা ফাংশন সার্বিক হবে কিনা এইটা আমরা কি করে বুঝবো? এখানে আমি একটা জিনিস মনে হয় ভুল করেছিলাম। এখানে হচ্ছে 2y - 2, হ্যাঁ, সব ঠিক আছে। ক্যালকুলেশন সব ঠিক আছে। ওকে। সবই ঠিক আছে না? আচ্ছা, সবই ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এখানে f এর মান পাইলাম, রেঞ্জ পাইলাম এটা। রেঞ্জ পাইলাম কত? এইটা। এখানে দেখি এবার কোডোমেন আছে কিনা। তো কোডোমেন পাচ্ছি কত? কোডোমেন কিন্তু r। কোডোমেন কত পেয়েছি? r। তো যেহেতু কোডোমেন r আর রেঞ্জের মান হচ্ছে এইটা, মানে r না। অর্থাৎ কোডোমেন এবং রেঞ্জ সমান না। তার মানে ফাংশনটি সার্বিক হবে না। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে রেঞ্জ ইজ নট ইকুয়াল টু কোডোমেন, তাহলে রেঞ্জ not equals to কি? Not equals to codomain. Range is not equals to codomain, ঠিক আছে? সুতরাং সুতরাং অতএব ফাংশনটি কি হবে না? ফাংশনটি সার্বিক নয়। ফাংশনটি সার্বিক নয়, ঠিক আছে? সার্বিক হবে না। তাহলে আমরা বুঝলাম যে একটা ফাংশন যদি কোডোমেন ইকুয়াল রেঞ্জ হয় তাহলে ফাংশনটি সার্বিক হবে, না হলে হবে না। তার মানে ফাংশনটি সার্বিক নয়, ঠিক আছে? আমরা একটা জিনিস দেখলাম। আচ্ছা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এখানে। এই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখতে পাচ্ছি। তো এক সার্বিক তো আমরা অলরেডি দেখে ফেলেছি। তাহলে আমরা এখান থেকে একটু কমিয়ে পড়বো আরকি। ঠিক আছে? তাহলে এটা শেষ হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আমরা একটু দেখি এটা কি অঙ্ক পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি যে g of x একটা ফাংশন দেওয়া আছে। g of x একটা ফাংশন দেওয়া আছে, f of x একটা ফাংশন দেওয়া আছে। যে ক নাম্বার কোশ্চেনে তো এগুলো লাগে না। তো ক নাম্বার কোশ্চেন বলছে যে sin 3x এর মৌলিক পর্যায় নির্ণয় করতে বলছে। sin 3x এর মৌলিক পর্যায় নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তো sin 3x এর মৌলিক পর্যায় আসলে কি করে নির্ণয় করতে হয়? sin 3x এর মৌলিক পর্যায় আসলে কি? তো নরমালি sin 3x আমি এটা এক লাইনেই করব যে এটা হচ্ছে sin 3x এর মৌলিক পর্যায়। sin 3x এর মৌলিক পর্যায়, ঠিক আছে? sin 3x এর মৌলিক পর্যায় সমান। আমরা দেখতে পাচ্ছি যে সাইনের পাওয়ার নাই এখানে। সাইনের কোনো পাওয়ার নাই। সাইনের পাওয়ার হচ্ছে 1। অর্থাৎ সাইনের যদি বিজোড় পাওয়ার হয়, নরমালি এটার মৌলিক পর্যায় হচ্ছে 2π হয়। কত হয়? 2π। আর এখানে দেখব হচ্ছে চলক কোনটা? তো চলক হচ্ছে 3x, সরি, চলক হচ্ছে x এবং চলকের সহগ দেখতে পাচ্ছি 3। আর এটা দ্বারা ভাগ করলে আমরা কি পাই? এটার মৌলিক পর্যায় পাই। মানে এটার পর্যায় পাই আরকি। ঠিক আছে? sin x মানে এটার পর্যায়, দুঃখিত। এটার পর্যায় এখানে এভাবে লিখি যে sin x এর পর্যায়। ঠিক আছে? তাহলে sin 3x এর, তাহলে sin 3x এর পর্যায়, ঠিক আছে? sin 3x এর পর্যায় কত হবে তাহলে? ওই যে বললাম sin x এর মৌলিক পর্যায় 2π ডিভাইডেড বাই চলকের সহগ। ঠিক আছে? চলকের সহগের মডুলাসের যে মানটা, এটাই হচ্ছে আমাদের এটা sin x এর মৌলিক পর্যায়। আমরা এটা জানবো। এটাই লিখলে হবে। ঠিক আছে? সমস্যা নাই পরীক্ষায়। তাহলে আমরা বুঝলাম যে এটার মৌলিক পর্যায় কত। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা দেখলাম যে এটা মৌলিক পর্যায় বের করলাম। এরপরে আমরা দেখি হচ্ছে যে এই যে g of 2x + g of 2y = এটা কোনো অঙ্কই না, খুবই সহজ একটা কোশ্চেন, খুবই সহজ, একদম পানির মতন সহজ আরকি অঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখি g of 2y। তো g of 2y মানে কি? আমরা যে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করি, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ কত? g of 2y। তাহলে g of 2y প্লাস কত? প্লাস হচ্ছে g of 2x। ওকে? তার মানে কি আসলে? g of 2y মানে কত? এই g ফাংশনে x এর পরিবর্তে আমরা 2y বসাবো। যদি x এর পরিবর্তে 2y বসাই, 2y যদি বসাই, 2y বসাই তাহলে কত হচ্ছে? e টু দি পাওয়ার -2y হবে। তারপরে কত হবে? প্লাস e টু দি পাওয়ার 2y হবে, প্লাস e টু দি পাওয়ার -2x হবে। তারপরে প্লাস e টু দি পাওয়ার 2x হবে। ঠিক আছে? এটা হবে প্লাস। ওকে, এটা হবে। তাহলে এটা একটা ক্যালকুলেশন, এটা এরকমই থাকবে। এখন রাইট হ্যান্ড সাইডটা দেখি কেমন হয়। তো রাইট হ্যান্ড সাইড দেখি ক্যালকুলেশনটা কত সুন্দর আসলে। এটা হচ্ছে g of x - y, g of x - y ইনটু g of x
প্লাস ওয়াই, জি অফ এক্স প্লাস ওয়াই, তাহলে কত আসলে? তাহলে এই এক্স এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই মানে মাইনাস ওয়াই বসবে, এখানে এক্স এর পরিবর্তে কি বসবে? এক্স মাইনাস ওয়াই, তার মানে ই টু দি পাওয়ার কত হবে? এক্স এর পরিবর্তে অর্থাৎ মাইনাস আছে আগের, তারপরে বসবে এক্স মাইনাস ওয়াই, তারপরে প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আমি কি বসালাম? একটু এইটা বসালাম, হ্যাঁ, এইটার মান আমরা এটা পাইলাম। এখন এই যে এইটা বসাতে হবে, তো এই যে এইটা ব্র্যাকেট, এটা একটু ব্র্যাকেট দিব, তো এই যে এইটা বসাবো জি অফ এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে কত হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, উপরে হচ্ছে তার সামনে একটা মাইনাস ছিল, এটা দেই নাই, তাহলে একটা মাইনাস দিয়ে দেই, যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, তারপরে প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা ক্যালকুলেশন। এখন আমরা এখান থেকে একটা সুন্দর জিনিস ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে যে আমি যদি জাস্ট -1 দ্বারা গুণ করে দেই, তাহলে মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়াই, মানে ব্র্যাকেটগুলো তুলে দিলাম আর কি, প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ওকে, ইনটু এখানে কত পাচ্ছি? ক্যালকুলেশন করলে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, তারপরে পাচ্ছি কত? প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা পাচ্ছি, ওকে। এবার গুণটা করে দেই, যদি গুণ করে দেই তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে। যদি এটার সাথে এটা গুণ করার মানে কি আসলে? এর সাথে গুণ করার মানে হচ্ছে যে এখানের সাথে জাস্ট এই চলকের যে পাওয়ারগুলো আছে, যেগুলো পাওয়ার আছে, পাওয়ারগুলো যোগ হবে। যদি এর সাথে এটা যোগ করে দেই তাহলে এ প্লাস এক্স মাইনাস, সরি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, তার মানে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস, এবার এটার সাথে যদি এটাকে গুণ করে দেই তাহলে এক্স এক্স কেটে, তাহলে ই টু দি পাওয়ার 2y থাকে, তাহলে 2y, ওকে। যদি এটার সাথে এটা গুণ করে দেই তাহলে প্লাস মাইনাস এক্স কেটে যায়, তার মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস 2y, ই টু দি পাওয়ার মাইনাস 2y থাকে, ঠিক আছে। আবার যদি এটার সাথে এটা গুণ করে দেই তাহলে এখানে কি কেটে যায়? এখানে ওয়াই থাকে, ওয়াই কেটে যায়, তার মানে ই টু দি পাওয়ার প্লাস 2x থাকে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে রাইট সাইডেও যেটা পেয়েছিলাম, মানে লেফট সাইডে যেটা পেয়েছিলাম, রাইট সাইডে একই জিনিস পাচ্ছি। তাহলে আমরা এখন লিখতে পারবো যে অতএব, অঙ্কটা তুলে প্রমাণ লিখবো যে অতএব জি অব 2x প্লাস জি অব 2y ইজ ইকুয়ালস টু জি অব এক্স মাইনাস ওয়াই ইন্টু জি অব এক্স প্লাস ওয়াই, এটাই প্রুভড, ঠিক আছে। লেফট সাইড রাইট সাইড লেখার চাইতে আমরা এভাবে লিখবো যে এটা হচ্ছে প্রুভড, ঠিক আছে, তাহলে আমরা বেশি ভালো ইয়ে করবো আর কি, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন বলছে যে ফাংশনটি এততে সংজ্ঞায়িত এবং দেখাও যে ফাংশনটি এক এক ফাংশন, অলরেডি আমাদের এক এক ফাংশন করা শেষ। এখন বলছে এফ ইনভার্স নির্ণয় করতে বলছে, একটা ফাংশনের এফ ইনভার্স নির্ণয় করতে বলছে। আমরা যেহেতু আগের অংশে এক এক নির্ণয় করেছি, তার মানে এখন শুধু ইনভার্সটা নির্ণয় করলেই আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা একটা ইনভার্সটা নির্ণয় করি, ওকে। তাহলে একটা ইনভার্স নির্ণয় করার চেষ্টা করি। তাহলে ইনভার্স নির্ণয় করতে হলে প্রথমত যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে মূল ফাংশন যেটা, এটাকে ধরতে হয়। ধরি, আমি আবারও বললাম যে রেঞ্জ নির্ণয় যেভাবে করলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত দেখলাম? 5x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1। অতএব আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমটুকু y ইজ ইকুয়াল টু এফ অব এক্স, এটা একটা ফাংশন। y ইজ ইকুয়াল এফ অব এক্স, এটা একটা ফাংশন। আমি যদি এফটাকে বামে পার করে দেই, এফটাকে যদি বামে পার করে দেই তাহলে আমি কি পাচ্ছি আসলে? পাচ্ছি হচ্ছে এফ ইনভার্স ওয়াই পাচ্ছি, ঠিক আছে। এফ ইনভার্স কি পাচ্ছি? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওকে। আমি এটাকে মোটামুটি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে। এবং এখন পাবো কি আসলে? আবার এখান থেকে কি পাবো? আবার এখান থেকে পাবো হচ্ছে যে এই যে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এইটা, তার মানে কত পাই বলতো? এবং ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? ওয়াই ইজ ইকুয়াল টু 5x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1, এটা পাই। এখান থেকে আমরা কি করব? এক্স এর মানটা বের করব, এক্স এর মানটা বের করবো। এখান থেকে এক লাইন আমরা এক্স এর মানটা বের করতে পারি, ঠিক আছে। একটু আমরা শিখি এক লাইনে কিভাবে এক্স এর মানটা বের করতে হয়, ঠিক আছে। খুবই সহজে লিখি। এই যে 1 টা আছে না, এই 1 টা উপরে চলে যাবে, 5 এর জায়গাতে 5 টা 1 এর জায়গায় চলে আসবে। তার মানে নরমালি এখানে হবে 1 ইনটু ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই, ঠিক আছে, ডিভাইডেড বাই আমরা কি মানে কি পাচ্ছি এখান থেকে হচ্ছে 2, ঠিক আছে, 2y মাইনাস 5, ঠিক আছে, এটা একটু পাচ্ছি। এখানে ছিল এখানে ছিল +1 আর এখানে +1, এখানে হবে তোমার -1, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা আমরা উল্লেখ করে বুঝতে পারছি সেটা হচ্ছে, একটু দেখি তাহলে আমরা কিভাবে এটা শর্টকাটটা ইউজ করলাম আসলে। শর্টকাটটা ইউজ করলাম যে এই যে এই জিনিসটা, ঠিক আছে,
এখানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা, ঠিক আছে? এই যে এটা, এই যে এই কনস্ট্যান্টটা আর এই যে সহগটা, এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়েছে। ঠিক আছে? সহগটার কনস্ট্যান্টটা ইন্টারচেঞ্জ হয়। তাহলে ইন্টারচেঞ্জ করলাম, এই সহগটা এখানে গেল, পাওয়ারটা এখানে, সরি, এখানে সহগটা এখানে ধ্রুবক হলো, এখানকার ধ্রুবকটা এখানে সহগ হলো। অর্থাৎ হরের ধ্রুবক লবের এক্স এর সহগ হবে। এখানে ওয়াই, বাট এখানে এক্স এর সহগ হবে। আর ওয়াই এর যে মানটা, মানে ওয়াই এক্স এর যে সহগটা, এটা হচ্ছে লবে, মানে তোমার হরের ধ্রুবক হবে। এবং আরেকটা জিনিস হবে, দুইটারই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস ছিল, এখানে হবে -1, এখানে +5 ছিল, এখানে -5। ঠিক আছে? এটা হচ্ছে এক্স এর মানটা আমরা বের করে ফেললাম। ওকে, এবার এখন দেখতে পাচ্ছি যে এক্স এর মানটা আমরা কি পাচ্ছি বলতো? এক্স এর মান এ পাশ থেকে পাচ্ছি কি? এক্স এর মান, এই যে এক্স এর মান দেখো এখানে পেয়েছি, এখান থেকে কিন্তু এক্স এর মান কত পেয়েছি? এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তাহলে পরের লাইন যদি আমি এটা বসাই, যে এক্স ইজ ইকুয়াল টু কত? এফ ইনভার্স ওয়াই যদি আমরা বসাই, এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে কত হয়? -y -3 ডিভাইডেড বাই 2y -5, এইটা। এখন দেখতে পাচ্ছি এফ ইনভার্স ওয়াই শেষ, আমাকে বের করতে বলছে কি? এফ ইনভার্স এক্স এর মান। তো এফ ইনভার্স মানে তো এফ ইনভার্স মানে এফ ইনভার্স এক্স। ঠিক আছে? তাহলে এটা দিয়ে অ্যান্সার করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এফ ইনভার্স ওয়াই যে এফ ইনভার্স এক্সও তাই। তাহলে অতএব আমরা জাস্ট এফ ইনভার্সটা নির্ণয় করব ইনভার্সের পরিবর্তে। তাহলে এফ ইনভার্স এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, সবগুলো ওয়াই এর পরিবর্তে এক্স বসাবো। তাহলে -x -3 ডিভাইডেড বাই কত? 2x -5। ঠিক আছে? এটা হচ্ছে নির্ণেয় এফ ইনভার্স। ঠিক আছে? তাহলে আমরা এফ ইনভার্সটা নির্ণয় করতে পারলাম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা না বললেই নয়। আমি কিন্তু অলরেডি একটা জিনিস নির্ণয় করেছিলাম যে এফ ইনভার্স এক্সটা আমি কিন্তু এটার জন্য শর্টকাট ইউজ করতে পারি। এফ ইনভার্সের জন্য আমি কি করতে পারি? এফ ইনভার্সের জন্য আমরা শর্টকাট ইউজ করতে পারি। ওকে? মানে এফ ইনভার্সের জন্য অবশ্যই একটা শর্টকাট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? এফ ইনভার্সের জন্য। তো আমরা একটু দেখি শর্টকাটটা কিভাবে তৈরি হয় আসলে, হ্যাঁ? এফ ইনভার্সের জন্য শর্টকাটটা কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখি, হ্যাঁ? একটু আগেই বললাম আমি যে সরি, আমরা এখানেই নির্ণয় করি। এফ ইনভার্সটা কি করে নির্ণয় করতে হয়? তো এফ ইনভার্সটা আসলে কিভাবে নির্ণয় হয় আসলে? এফ ইনভার্স এক্স। তো এফ ইনভার্স এক্স হচ্ছে আমরা নির্ণয় করার সময় যেটা করব, একটু আগে যেটা বললাম যে এখানে ২ টা জিনিস ফিক্সড থাকে। ২ টা জিনিস কি থাকে? ২ টা জিনিস ফিক্সড থাকে। তো কোন ২ টা জিনিস আসলে ফিক্সড থাকে? এখানে হচ্ছে এই যে এই 3 টা এবং এইটুকু, এটা ফিক্সড থাকবে। যা ছিল তাই থাকবে। অর্থাৎ এখানে ছিল -3, এখানে ছিল +2x, এটা ঠিক থাকবে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো সেন্সটা হবে কোথায়? সেন্সটা হবে এখানে। সেন্সটা কোথায় হবে? সেন্সটা হবে যে এই ধ্রুবকে এবং এই সহগে। এই নিচের যে ধ্রুবকটা, উপরে গিয়ে সহগ হবে, x এর সহগ। তাহলে x তো থাকবেই। x এর সহগ, এখানে যে 1 ছিল, এই 1 টা বসবে। এখানে যে এখানে সহগটা 5 ছিল, এখানে নিচে এসে বসবে। এবার চিহ্নগুলো পরিবর্তন করি। এখানে 5 এর সামনে প্লাস চিহ্ন ছিল, এখানে হবে মাইনাস। এখানে 1 এর সামনে প্লাস চিহ্ন ছিল, এখানে হবে মাইনাস। কথা বুঝতে পারলাম? এটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, সরি, বিপরীত মানে ফাংশন বা ইনভার্স ফাংশন নির্ণয়ের প্রসেস। ঠিক আছে? আমরা এই টাইপের ফাংশনগুলোকে এক লাইনে খুব সহজেই এই শর্টকাট ইউজ করে আমরা কি করতে পারবো? এটা পড়ে ফেলতে পারবো। ঠিক আছে? কেউ যদি বলে, আমরা দেখি উত্তর মিলেছে কিনা। এই যে উত্তর মিলে গেছে। ঠিক আছে? তার মানে এটা আমাদের ঠিক হয়েছে। ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে মানে শর্টকাট নির্ণয়, মানে শর্টকাট করে আমাদের বিপরীত ফাংশনটা নির্ণয় করা যায়। তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা একটু যেতে পারি। আচ্ছা, এটা সম্ভবত লাস্ট কোশ্চেন। এরপরে কোনো কোশ্চেন নাই, দেখা যাচ্ছে স্লাইড শেষ। তো যাই হোক, এটা রাজশাহী বোর্ড, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মানে সব বোর্ডে একসাথে ছিল 18 সালে। প্রশ্নটা খুবই ইম্পোর্টেন্ট। আসলে প্রশ্নের একটা ফিগার ছিল। প্রশ্নের ফিগারটা হচ্ছে এইরকম, হ্যাঁ? এই যে এখানে ছিল f of x is equals to, ওই ফিগারেরই কোশ্চেন এটা আসছে। যেমন এটা বলছে যে এটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, মানে এই টাইপের একটু কোশ্চেন, মানে এই টাইপের কোশ্চেন আরকি এটা। যে উপরে থাকবে x এর পাওয়ার একটা ধ্রুবক বিয়োগ করা, নিচে x এর পাওয়ারটা বিয়োগ করা, এরকম থাকবে আরকি। তো এই টাইপের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তো ডোমেন নির্ণয় করার জন্য আমরা নরমালি কি জানি আসলে? ডোমেন নির্ণয় করার জন্য আমরা নরমালি কি জানি? ডোমেন নির্ণয় করার জন্য আমরা জানি যে এটা যেহেতু হর বিশিষ্ট ফাংশন, মানে এখানে হর লব আছে, তার মানে ডোমেন নির্ণয়ের জন্য আমরা, যদিও এখানে ডোমেন বলে নাই, কিন্তু আমার ডোমেন লাগবে অঙ্কের জন্য। কারণ এটার রেঞ্জ নির্ণয় করতে হলেই ডোমেনটা লাগে। ঠিক আছে? এটা। তো প্রথমত আমরা একটু ডোমেন নির্ণয় করি। ঠিক আছে? f of x বাস্তব হবে, f of x বাস্তব হবে। আমি খুব সংক্ষেপে লিখছি। f of x বাস্তব হবে, f of x বাস্তব হবে যদি 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 তোমার x মাইনাস √3 ইজ নট ইকুয়ালস টু 0 হয়, বা আমরা বলতে পারছি যে x ইজ নট ইকুয়ালস টু যদি √3 হয়, তাহলেই কেবল কি হচ্ছে, এটা বাস্তব হবে। তাহলে এটার ডোমেন আমরা কি পাচ্ছি নরমালি বলতো? এটার ডোমেন যেটা পাচ্ছি, ডোমেন f সমান কত পাচ্ছি?
ডোমেন x1 পাচ্ছি আর বাদ এই যে √3। তাহলে আমরা এখানে যদি মানে খুব সহজে এটা বলতে চাই যে এটার ক্যালকুলেশন কি করে হয় আসলে, এটার এটার ক্যালকুলেশন হচ্ছে যে তোমার মানে ক্যালকুলেশন হচ্ছে যে আর থেকে অর্থাৎ বাস্তব সংখ্যার সেট থেকে আমরা যদি এই হরকে 0 ধরে যে x এর মান পাই সেটা বিয়োগ করে দেই, তাহলে এটার ডোমেন নির্ণয় হয়। এটা কি হয়? এটার ডোমেন নির্ণয় হয়। ঠিক আছে? তাহলে এখন আমরা রেঞ্জ নির্ণয় করি। আমাদের তো মূল কোশ্চেনটা এখানে রেঞ্জ নির্ণয়ই ছিল। মূল কোশ্চেন ছিল রেঞ্জ নির্ণয় ছিল। তো এখন রেঞ্জ নির্ণয় কি করবো? দেখো এখানে বলতে পারছি যে এখানে আমরা এখান থেকে এত ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে নট ইকুয়ালস টু √3। আচ্ছা, এখানে বলছি যে √3টা এই ডোমেনের সদস্য নয়। তো রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা একটা ছোট্ট কাজ করব। ঠিক আছে? এখন বা এখানে আমরা এখন রেঞ্জ নির্ণয় করব। ঠিক আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যে একটা ফাংশন দেওয়া আছে। ঠিক আছে? কত আছে দেওয়া? এটা x² - 3 দেওয়া আছে, ডিভাইডেড বাই কত দেওয়া আছে? x মাইনাস √3 দেওয়া আছে। তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে x² মাইনাস √3²। এটা কিন্তু লেখা যায়। লিখলে এখানে কত হয় আসলে বলো তো? এক্স মাইনাস √3। তাহলে উপরে a² - b² এর ফর্মুলা করা যায়। যদি a² - b² এর ফর্মুলা আমরা করি তাহলে এটা কি হচ্ছে আসলে? এক্স প্লাস √3 ইন্টু কত হচ্ছে? এক্স মাইনাস √3 ডিভাইডেড বাই কত? এক্স মাইনাস √3 এটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বুঝতে পারছি যে এখানে দুইটা জিনিস কেটে যাবে। দুইটা জিনিস কেটে যাবে। একটা হচ্ছে যে এইটা এটা কেটে যাবে। কখন এটা কেটে যায়? এটা তখনই কেটে যায় যদি অবশ্যই x ইজ নট ইকুয়ালস টু কত হয়? √3 হয়, তাহলে এটা কেটে যায়। ইজ নট 3 সরি x ইজ নট ইকুয়াল টু √3 হয়, তাহলে এটা কেটে যায়। আর ইকুয়াল 0 কিন্তু কাটবে না। তাহলে অতএব আমরা কি পাইলাম? যে অতএব আমরা পাইলাম যে f of x ইজ ইকুয়াল টু মূলত পাইলাম x প্লাস √3। এটা কিন্তু একটা রৈখিক ফাংশন। এটা একটা রৈখিক ফাংশন। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করব। অতএব আমরা কি করব? এই √3 বসাবো। বসানোর পরে x এর পরে √3 বসাই। অর্থাৎ যেটা x এর মান ছিলই না, ডোমেনের যেটা সদস্য ছিল না, আমি সেটা বসাবো। যদি এটা ডোমেনের সদস্য না হয়, মনে করে এখানে বসালাম √3 প্লাস কত বলতো? √3। তাহলে কত পাইলাম আসলে? 2√3। আসলে আমি কিন্তু একটা কথা আগেই বলেছিলাম কি যে x ইজ নট ইকুয়ালস টু √3 বলেছিলাম। তো যদি x ইজ নট ইকুয়াল টু √3 ডোমেন হয়ে থাকে, তাহলে এই ডোমেন সরি এটা ডোমেন হয়ে থাকে, অর্থাৎ x এর মান যদি √3 না হতে পারে, তাহলে x এর মান যে মূল ফাংশনে √3 বসানোর করে যে মানটা পাইলাম, অর্থাৎ এটাও তো একটা আউটপুট, তাহলে এইটাও রেঞ্জ হবে না। তার মানে আমরা একটা বিষয় এখান থেকে দেখতে পাবো, যে একটা বিষয় দেখতে পাচ্ছি এখান থেকে, যে যেহেতু আমরা বলতে পারছি যে x ইজ নট ইকুয়ালস টু √3, ঠিক আছে? অতএব অতএব আমরা বলতে পারছি যে f of √3 ইজ নট ইকুয়াল সরি f of x, অতএব বলতে পারছি কত? f of x ইজ নট ইকুয়ালস টু 2√3। তাহলে অতএব আমরা রেঞ্জ পাচ্ছি কত? তাহলে অতএব পাচ্ছি রেঞ্জ পাচ্ছি কত? রেঞ্জ f সমান পাচ্ছি হচ্ছে r বাদ কত পাচ্ছি? 2√3। ঠিক আছে? এটাই সুন্দর একটা অঙ্ক, সুন্দর একটা অ্যান্সার। এগুলো অনেক শর্টকাট আছে, এটা শর্টকাটেও করা যায়। ঠিক আছে? ধন্যবাদ।